শোনা যায়নি স্যার। স্যার আপনার মাইক্রোফোন মিউট করা, আমরা শুনতে পাচ্ছি না। স্যার এখনো শোনা যাচ্ছে না হয়তো। এবার শুনতে পাচ্ছ? জি স্যার, এখন পাওয়া যাচ্ছে। আচ্ছা, তোমাদের বি সেকশনের শুধু ক্লাস টেস্ট হয়েছে, এ এর হয় নাই, ঠিক আছে? এ সেকশন এবং সি সেকশন আগামী ক্লাসে তোমরা ক্লাস টেস্ট দিবা, কিন্তু ক্লাস শুরু হবে 9:30 থেকেই। 9:30 থেকে 10:30 ক্লাস হবে। এরপরে বি সেকশন দরকার নেই, এরপরে এ এবং সি তোমার ক্লাস টেস্টে অংশগ্রহণ করবা। স্যার কোন টপিকের উপর সিটি হবে? এটি হবে আইসি ইঞ্জিনের উপর। ঠিক আছে, ক্লিয়ার সবার? নেক্সট ক্লাসে ক্লাস শুরু হবে 9:30 পজিটিভলি এবং 10:30 পর্যন্ত ক্লাস চলবে। এরপরের আধ ঘন্টা ক্লাস টেস্ট দিবা এ সেকশন এবং সি সেকশন। সময় ফিক্সড আধ ঘন্টা, 1 মিনিটও বাড়বে না, 1 মিনিটও কমবে না, সুতরাং সেইভাবে প্রিপারেশন নিবা। স্যার সাবমিট করার জন্য স্যার কিছু মিনিট বাড়ায় দিন স্যার। না, মানে পরীক্ষাটা সাবমিট কোথায় করবো, মানে ওই সময়টা একটু সময় বাড়ায় দেন। বাড়বে না, এমনি তো ক্লাস টেস্টের সময় হচ্ছে 20 মিনিট। স্যার আইসি ইঞ্জিনের চ্যাপ্টারের সাথে কি ওর পরে যে ম্যাথ গুলো আছে পরের চ্যাপ্টারে ওগুলো থাকবে না, শুধু আইসি ইঞ্জিনই পড়বো? আইসি ইঞ্জিন এখানে সাধারণত ক্লাস টেস্টে ম্যাথ গুলো দেওয়া হয় না, ওকে স্যার। কারণ ম্যাথের জন্য সময় লাগে, এই এত অল্প সময়ে ম্যাথ করা যায় না। স্যার তাহলে শুধু চ্যাপ্টার পড়বো? হ্যাঁ, ছোটখাটো ডিডাকশন হয়ে থাকতে পারে, কিছু ডিরাইভ যদি থাকে ছোট 2-4 লাইনে, সেগুলো থাকতে পারে। এগুলো কিন্তু আসলে ম্যাথ হিসেবে ট্রিট করা হয় না, এগুলা থিওরির মধ্যেই ধরা হয়, এ কারণে এগুলো থাকতে পারে। স্যার আমাদের একটা জিনিস বলার ছিল স্যার। হ্যাঁ বলো। সেটা হচ্ছে স্যার আমাদের বি সেকশনেরও যদি এক্সামটা আবার নেওয়া হচ্ছে, সেটা ব্যাপারটা ভালো হতো স্যার। হ্যাঁ, সেটা আরেকটা হবে, তোমরা তো দুটো পাবা, আমার পার্টে দুটো পরীক্ষা দেওয়ার সুযোগ পাবা, একটা হয়ে গেছে আর একটা দিবা। স্যার আগের এক্সামটাই স্যার সেটার কথা বলছিলাম স্যার। আগের এক্সাম দিলে কেমনে হবে? তাহলে তো তোমরা দুইবার সুযোগ পাচ্ছ, ওরা তো একবার করে সুযোগ পাচ্ছে। স্যার তখন মাত্র ক্যাম্পাসটা শুরু হয়েছিল তো স্যার, আমরা ওইভাবে ভালো করে বুঝি নাই, আমাদের জন্য স্যার এক্সামটা একটু কম ভালো হয়েছে স্যার, সেজন্য স্যার বলছিলাম যে স্যার পড়াশোনা ওইটা। করলে তো আর কম আর বেশি হতো না, পড়াশোনা না করলে তো এখনো যদি তুমি পড়াশোনা না করো তাহলে এখনো তো একই কথাই আসবে। স্যার বাট ওই দুই সেকশন তো ওই এই চ্যাপ্টারটা অনেকবার পড়ার সুযোগ পাইছে এর মধ্যে। কোথায় আমরা পাইছে? তোর তো যে বাড়িতে বসে আছে পড়াশোনা করতেছো কি? আমার তো মনে হয় না যে পড়াশোনা করতেছো। লকডাউন মানে সব লকডাউন, পড়াশোনা সবকিছু, খালি খাওয়া দাওয়া ঘুমানো, এগুলো ঠিক আছে। স্যার আমরা এক্সাম দিতে স্যার। হ্যাঁ স্যার কোটিতে একবার হয় স্যার। স্যার প্লিজ স্যার একবার সুযোগ দিলে ভালো হয় স্যার। এত সুযোগ চাইলে কেমন হবে? আর অন্য ওই দুই সেকশন যদি বলে তো আমাদের অনেক সুযোগ দিতে হবে তখন। তাহলে ওই দুই সেকশনকে রাজি করো যে ওরা সুযোগ চাইবে না। জি স্যার, ওটা রাজি করানো যাবে স্যার। এটা করতে পারলে সেটা তোমাদের ব্যাপার। জি স্যার, ওটা রাজি করানো স্যার 1 মিনিটের ব্যাপার স্যার। আপনি দিলে হবে স্যার। 1 মিনিটের ব্যাপার? জি স্যার, সেটা আপনি দিলে হবে। ক্ষমতাবান, তাহলে তোমাকে দিয়ে সব কাজ করাতে হবে। আমরা যখন কিছু আটকে যাবো তখন তোমাকে দিব, তুমি 1 মিনিটে সমাধান করে দিবা। স্যার 1 মিনিটে সমাধান করতে পারবো না, কিন্তু স্যার চেষ্টা করবো স্যার যত তাড়াতাড়ি সম্ভব। তুমি বলছো 1 মিনিটের ব্যাপার, 1 মিনিটের ব্যাপার মানেই তো হচ্ছে যে তুমি 1 মিনিটে সমাধান দিয়ে দিবা। তাহলে আমার এই কষ্ট করে এত ক্লাস নিতে হতো না, তোমার উপর দিয়ে দিতাম, 1 মিনিটে সব সমাধান করে দিতাম। আমি ক্লাস শুরু করতে চাচ্ছি এখন 9:40, অলরেডি 10 মিনিট। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার আমাদের প্রিভিয়াস যে চ্যাপ্টার গুলো আমরা রাজশাহীতে থাকতে করেছিলাম স্যার, ইউনিভার্সিটিতে যখন ক্লাস করেছিলাম স্যার, ওইটা তো অনেক দিনের গ্যাপ হয়ে গিয়েছে।
স্যার আপনি কি হচ্ছে একটু আমাদেরকে জাস্ট এটুকু রিকল করে দেবেন যে কোন কোন চ্যাপ্টারে কতটুকু কি কি পড়তে হবে? কারণ স্যার ওই সময় তো স্যার আমি পার্সোনালি স্যার আমার বই ছিল না স্যার, অনেকেরই হয়তো বা বই ছিল না, তো আমরা দাগাতে পারিনি। তো স্যার এখন যদি ওটা একটু বলে দিতেন তাহলে স্যার আমরা যে এখন পড়ছি এক্সাম তো সামনে, তো স্যার এটা একটু হেল্প হতো। ওখানে তো অনেক জিনিসই ছিল, এটা রিকল করলে পুরো একটা দিন লাগবে আমার। স্যার আজকে না হয় শুধু আইসি ইঞ্জিনিয়ারটাই রিকল করে দেন, না, যেহেতু এটা স্যার করা পরের যাবে ক্লাসে না, কারণ তাহলে তো তোমার সিলেবাস শেষ হবে না। স্যার পরের ক্লাসে যে সিটি ওটার জন্য তো প্রিপারেশন নিতে হবে হ্যাঁ, আমাদের। তো ওখানে কি কি পড়েছি আমরা? ধরো আইসি ইঞ্জিন পড়েছিলাম, তার ক্লাসিফিকেশন ছিল। আইসি ইঞ্জিনের মেন কতগুলো কম্পোনেন্টস ছিল ছবি দিয়ে দেখিয়েছিলাম, সে কম্পোনেন্টস এবং কম্পোনেন্টস এর ফাংশন গুলো ছিল। তারপরে ওখানে কি ছিল যে একটা পেট্রোল ইঞ্জিন বা ডিজেল ইঞ্জিনকে স্কেচ করে তোমাদের মেন কম্পোনেন্টস গুলা দেখানো এবং তাদের ফাংশন গুলা ছিল। তারপরে ওখানে কি ইন্ডিকেটর ডায়াগ্রাম ছিল, পিভি ডায়াগ্রাম, টিএস ডায়াগ্রাম ছিল, তাই না? তারপরে ভালভ টাইমিং ডায়াগ্রাম ছিল, ভালভ টাইমিং থিওরিটিক্যাল ছিল, অ্যাকচুয়াল ছিল, তাই না? দুটোরই থিওরিটিক্যাল এবং অ্যাকচুয়াল ছিল। তার সাথে কি ছিল, আমাদের পেট্রোল ইঞ্জিন ডিজেল ইঞ্জিনের পার্থক্য ছিল। এর সাথে আর কি ছিল, আমাদের ফুয়েল ছিল, ফুয়েলের অকটেন সিটেন রেটিং গুলা কি কি সেটা আমরা পড়েছি। কুলিং সিস্টেম পড়েছি আমরা, তার লুব্রিকেশন সিস্টেম পড়েছি, স্কেভেঞ্জিং পড়েছি, এবং সেখানে তোমার মেন আরো কিছু পার্টস এর নাম ছিল, যেগুলোর মধ্যে কার্বুরেটর ছিল, স্পার্ক প্লাগ ছিল, ফুয়েল ইনজেক্টর ছিল, ফুয়েল পাম্প ছিল, এরকম আরো কিছু কম্পোনেন্ট ছিল যেগুলো আমরা পড়েছি। এই টোটাল জিনিসটা ছিল আমাদের ওখানে আইসি ইঞ্জিনে। স্যার আমাদের কি ছিল? স্কেচিং এর জন্য কি শুধু ইঞ্জিনের যেটা মানে টোটাল না ইঞ্জিনের না যে না, স্কেচটা? পুরো সিলেবাসের পুরো অংশটা আইসি ইঞ্জিনের মধ্যে যা আছে সবটুকুই করতে হবে। আর স্যার ড্রয়িং হচ্ছে কি সবই ড্রয়িং করতে হবে নাকি স্যার ইঞ্জিন আর ওই যে গ্রাফ গুলা করলেই হবে? এর মধ্যে ধরো ভালভ টাইমিং ডায়াগ্রাম, জি ভালভ স্যার, সেটিং ডায়াগ্রাম, তারপরে ইন্ডিকেটর ডায়াগ্রাম যেটাকে পিভি ডায়াগ্রাম আমরা বলছি, সেটা জি স্যার। আসতে পারে। সেটার অ্যাকচুয়াল কখন কোথায় এটা ভালভটা ওপেন হচ্ছে ক্লোজ হচ্ছে সেটা স্যার। দাও, সেটা হতে পারে। তারপরে মেন কম্পোনেন্টস গুলা কি কি, আইসি ইঞ্জিনকে কি করে ডিফাইন করা হয়েছে, এটা ক্লাসিফিকেশন কিভাবে করা হয়েছে, সেগুলো থাকবে। কুলিং সিস্টেম থাকবে, লুব্রিকেশন সিস্টেম থাকবে, তার মেন কিছু কম্পোনেন্টস ছিল যেগুলো ফাংশন গুলো পড়েছে আমরা। এই টোটাল জায়গাটা ছিল আইসি ইঞ্জিন। ওকে স্যার। ঠিক আছে, আমরা আজকে গতদিন আমরা গ্যাস টারবাইন পড়েছি। আমি শুরু করলাম, তোমাদের এখন 134 মাত্র উপস্থিত, এখনো তো প্রায় একটা সেকশনই নাই। তো যাই হোক, যারা পরে আসবে পরে যোগদান করবে। তো আমরা গতদিন গ্যাস টারবাইন পড়েছি, গ্যাস টারবাইনের ক্লাসিফিকেশন পড়েছি, তার সাথে আমরা ডিফারেন্ট টাইপস অফ গ্যাস টারবাইন গুলা পড়েছি, এবং সেখান থেকে আমরা আর কি কি বের করেছিলাম যে গ্যাস টারবাইন আইসি ইঞ্জিনের মধ্যে পার্থক্য, যেহেতু আইসি ইঞ্জিন আগে পড়েছি, গ্যাস টারবাইন পরে পড়লাম, দুটোর মধ্যে পার্থক্য। তারপরে আমাদের গ্যাস টারবাইন ক্লাসিফিকেশন কি ওয়ার্কিং সাবস্টেন্স অনুযায়ী, আর একটা হচ্ছে অ্যাকর্ডিং টু হিট অফ অ্যাবজর্পশন হিসাবে। একটাতে ক্লোজড, ওপেন এন্ড সেমি ক্লোজ ছিল, আর একটাতে যে কনস্ট্যান্ট প্রেসার এন্ড কনস্ট্যান্ট ভলিউম ছিল। ক্লোজ সিস্টেমের ছবিটা আমরা দেখেছি, তার ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখেছি, তার কম্পোনেন্টের ফাংশন গুলো দেখেছি এবং প্রসেসটা শিখেছি। এবং সেই প্রসেস থেকে আমরা ইভি এবং টিএস ডায়াগ্রাম কি করে প্লট করব সেটা আমরা দেখেছি, এবং সেখান থেকে টারবাইন ওয়ার্ক, কম্প্রেসার ওয়ার্ক এবং নেট ওয়ার্ক কি করে বের করব সেটা আমরা বের করেছি। তার সাথেই ছিল দেখা একটা প্রবলেমের কথা বলেছিলাম, যে প্রবলেমটা করতে বলেছি, জানি না তোমরা করেছো কিনা। তোমাদের রুমে কিন্তু প্রত্যেকের করার কথা ক্লাস খাতায়, এবং করেছো কিনা সেটা আমাকে এখন জানাবা তোমরা। এরপরে আমরা যেটা পড়েছি, এখানে দুটো প্রবলেম ছিল, এবং তারপরেই ছিল আমাদের গ্যাস টারবাইনের পারফরমেন্স কি করে বাড়ানো যায়। এটা আমরা পড়িনি, কিন্তু এমনি মুখে বলেছি, গ্যাস টারবাইন উইথ ইন্টারকুলিং করে আর গ্যাস টারবাইন উইথ রিহিটিং করে, এই দুটো প্রসেস আছে, যে দুটো প্রসেসে আমরা গ্যাস টারবাইনের পারফরমেন্স ইমপ্রুভ করতে পারি। এরপরে আমাদের ছিল গ্যাস টারবাইন ওপেন ক্লোজ পড়েছি, এরপরে ছিল গ্যাস টারবাইন উইথ ক্লোজ সিস্টেম, দুটোর মধ্যে পার্থক্য দেখেছি। এখানে কম্বাসন চেম্বার কি করে, এটার ওয়ার্কিং প্রসেস গুলো দেখেছি, এবং এটার এগেনস্টে আমাদের টিএস ডায়াগ্রাম দেখেছি, এবং তার ক্লোজ সিস্টেম এবং ওপেন সাইকেলের পার্থক্যটা আমরা আলোচনা করেছি। এবং এখানে যে প্রবলেম গুলো ছিল সেই প্রবলেম গুলো তোমাদের কয়েকটা পড়তে বলেছি। সেমি ক্লোজ ছিল, কনস্ট্যান্ট প্রেসার এবং কনস্ট্যান্ট ভলিউম, এই পর্যন্ত আমরা পড়েছি। এবং এখানে তোমাদের গোটা চারেক বোধহয় প্রবলেম ছিল, সেই চারটা করতে বলেছিলাম। আর এক্সারসাইজের মধ্যে তোমাদের
প্রথম দুটো প্রবলেম তোমরা করতে পারবো, পরের দুটো প্রবলেম মনে হয় সম্ভবত পারবা না। যদি এটা তোমার সিঙ্গেল স্টেজ না হয় মাল্টি স্টেজ অথবা হিটিং এবং কুলিং সিস্টেম অ্যাডাপ্ট করা থাকে, তাহলে এটা হয়তো তোমরা পারবা না। এটা হচ্ছে পারফরমেন্স ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে, না হলে 1, 2 তোমরা পারবা। এই কয়েকটা প্রবলেম তোমাদের করতে বলেছিলাম। এখন বলো যে প্রবলেম গুলা করেছো কি না। জি স্যার, করছি স্যার। জি স্যার, করছি স্যার। হ্যাঁ, তো আমার মনে হয় এই প্রবলেম গুলা আবার করবা, একবার না, দুইবার না, তুমি ক্লাস খাতায় কয়েকবার করে করবা। কারণ হচ্ছে এখান থেকে প্রবলেম থাকবেই, এবং তুমি যতক্ষণ পর্যন্ত না এগুলা ঠিক মতো না পারছো, না শিখতে পারছো, তাহলে কিন্তু তুমি পরীক্ষার হলে পারবা না। সুতরাং এগুলাকে তোমাকে খুব কেয়ারফুলি কি করে বের করছে, সে বের করাগুলা প্রসেসটা যেহেতু করে দেওয়া আছে, কিন্তু তুমি তোমার মতো করে করবা। তুমি সামনে দেখবা আটকে গেলে খাতা আবার বইটা দেখলা যে হ্যাঁ ওটা কিভাবে করেছে, কিন্তু অবশ্যই কোনো অবস্থাতেই কিন্তু তুমি ওখান থেকে কপি করবে, তুমি তোমার মতো করে করবে। মিলতেছে না, হ্যাঁ, অনুশীলনীতে ছিল, এটার অ্যান্সার দুইটা তো মিলে না স্যার। অবশ্যই মিলবে বাবা, না মিলার কিছু নেই। তোমার স্যার, আগে তোমার স্যার এক্সারসাইজ 1 স্যার অনুশীলনীর যেটা 1 নাম্বার অঙ্ক স্যার, ওটার আনসারটা মিলে নাই স্যার। 2 নাম্বারও মিলে নাই স্যার। ইয়েস স্যার, 2 নাম্বারও মিলে নাই। দেখো তাহলে কারো না কারো মিলেছে। স্যার কারোই মিলে নাই স্যার। বইয়ের সাথে মিলে নাই স্যার। 1 নাম্বারটা আসছে স্যার 243.25 সামথিং। এত ডিফারেন্স হবে না বাবা, এটা আরেকবার চেক স্যার, করো, এরকম কোথাও না স্যার। somehow কোথাও কিছু ভুল করেছে। 1 নাম্বার 464 আমাদের সবাই তো স্যার এমন আসছে। স্যার 1 নাম্বার উত্তর মিলছে স্যার আমার। কার মিলছে? আমি 24। আচ্ছা, একটু পাঠাই দিস। এটা পাওয়ার ডেভেলপ কতটুকু পাওয়ার তৈরি হয় টোটাল, এটা যোগ করা লাগবে, বিয়োগ করতে হবে না, নেট পাওয়ারটা না। কম্প্রেশন আর হচ্ছে ওয়ার্ক। Determine the power developed by the turbine. দেখো কেউ না কেউ করেছে, কারো না কারো হবেই, কারণ একেবারে এত ভুল হবে না। হ্যাঁ, এটা হতে পারে যে ওদের 680.5 হয়েছে, তোমারটা হয়তো যে 678 হচ্ছে অথবা 81 হচ্ছে, এটা হতে পারে। কোনো অবস্থাতে 600 এর জায়গায় 200 আসবে, এটা অ্যাব্রাপ্ট ব্যাপার। হ্যাঁ, যোগ করলে 685 আছে। আচ্ছা, তাহলে ঠিক আছে। তারা 2 দেখো নাম্বারটা মিলেনি স্যার। কিন্তু স্যার ওখানে তো বলছে স্যার শুধু টারবাইনের যোগ করতে হবে। এখানে টারবাইন বলতে কি, পাওয়ার কে তৈরি করছে? টারবাইনই তো করছে। জি স্যার। আউটপুট কার কাছ থেকে পাচ্ছ? টারবাইন থেকে তোমার শ্যাফট দিয়ে জেনারেটরে চলে যাচ্ছে। তাহলে টারবাইনের কাছ থেকে যেটা পাচ্ছ সেটা কি নেট না? কারণ অলরেডি তো ততক্ষণে তো কম্প্রেসার তোমার পাওয়ার নিয়ে ফেলেছে, কারণ না নিলে কম্প্রেসারটাকে চালালা কি করে? জি স্যার। তারা 2 নম্বরটা স্যার হচ্ছে এম এবং সিপি, স্যার এই ভ্যালুটা তো দেয়া নাই স্যার, এটা স্যার হচ্ছে না। 2 নাম্বারটা এক্সারসাইজ, এটা স্যার টেম্পারেচার বের করতে পারছি স্যার 2 চারটায়, কিন্তু হচ্ছে স্যার বাকিগুলো আর বের করতে পারছি না স্যার। ওয়ার্কের স্যার কি পরিমাণ পাওয়ার ডেভেলপ হচ্ছে স্যার, এটা বের করতে পারছি না। সিপি না দেওয়া থাকলে কি স্যার 1 ধরবো? তো তোমার মাথার উপরই তো একটা আছে, তাহলে ওটাই ধরে করো, তাহলেই তো হলো। আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার। আর এমটা কি স্যার 1 কেজি ধরবো? তো হয় তোমার যদি না দেওয়া থাকে এত কেজির জন্য, তো না হলে তো 1ই ধরতে হবে। পার তুমি তো লিখে দিবা যে পার কেজির জন্য, আচ্ছা স্যার। তাই না? ধরো তুমি কিছু জানো না, তাহলে কি করবা? তুমি 1 কেজি ধরবা, তাহলে হলে কি হবে? অ্যান্সারে লিখবা পার কেজি, তাহলেই তো হয়ে গেল। তাহলে মোটামুটি যারা পেরেছো আর যারা পারো নাই শেয়ার করবো। আমি একটা কথা বলি যে তোমরা 180 জন আছো, নিশ্চয় কেউ না কেউ এটা করেছো, কেউ না কেউ পেরেছো। সুতরাং যারা পেরেছো, যদি কারো না পেরে থাকো, এটা নিজেদের মধ্যে শেয়ার করবা, তাহলে আমার মনে হয় হবে। এখন দেখো করে দাও প্রবলেম হচ্ছে, আর একটা করে দাও নাই তাই আর হচ্ছে না, তাহলে তো হবে না। কারণ তাহলে তো তুমি প্রসেসটা শিখো নাই। আর করে দাও অঙ্কটাও ভালো করে পড়বা, ওই অঙ্কটাতে কি বলছে আর তোমার এক্সারসাইজটাতে কি বলছে, দুটোর মধ্যে মিল অমিল কতটুকু, তাহলে না তুমি বুঝবা। এখন ধরো করে দেওয়া আছে তাই দেখে দেখে তুলে নিলাম, খুব সুন্দর মিললো, আর যেটাই এক্সারসাইজ দেওয়া হচ্ছে তখন বলতেছে স্যার মিলছে না, এটা তো হবে না। ওটা যদি করতে পারো তাহলে ওটাও পারবা, একই জিনিস একই প্রসেস। আমরা আজকে নতুন চ্যাপ্টারে চলে যাই। আমরা আজকে যাব তোমাদের। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো তোমার কি প্রশ্ন? স্যার প্রশ্নটা হচ্ছে যে স্যার মানে আমরা যখন স্যার যে ক্লোজড সাইকেল গ্যাস টারবাইনের ক্ষেত্রে স্যার যে স্যার 2টা গ্রাফ ছিল বইয়ের মধ্যে স্যার, ওখানের মধ্যে স্যার ওই
মানে কম্প্রেশনের যে স্টেটটা আছে, মানে যখন কম্প্রেশন হবে সেখানে আমি টেম্পারেচার যদি P1 ধরি, তাহলে এট দ্য সেম টাইম কম্প্রেশন হওয়ার সময় কম্প্রেশন হওয়ার সময় যদি প্রেশারটা আমি P1 ধরি, স্যার এট দ্য সেম টাইম কম্প্রেশন হওয়ার সময় টেম্পারেচারটা আমি T1 ধরবো না স্যার? মানে দোনোটা তো স্যার একই অবস্থা বুঝাবে। কোন জায়গায়? এই যে তুমি আমি বের করেছি, বলো দেখি এখানে। স্যার এখানে যে বলছো স্যার P1 P2 স্যার, হ্যাঁ, আর জি স্যার P1 P2 স্যার, একটু নিচে যাইতে হবে স্যার, ম্যাথ 32.1 ম্যাথটাতে স্যার একটু যাইতে হবে স্যার। 32.1, জি স্যার, তাহলে তো একটু উপরে হলো। জি স্যার, জি স্যার, জি স্যার। বলো। স্যার এখানে স্যার প্রশ্নের মধ্যে বলা ছিল যে কম্প্রেস টু দি প্রেসার অফ 5 বার। স্যার এখানে এই জন্য স্যার P1 আর P2 ধরছে যেটা 5 বার হয়েছে। তাইলে স্যার P1 P2 যদি কম্প্রেশন অবস্থায় প্রেসার বুঝায়, তাইলে স্যার এট দ্য সেম টাইম T1 আর T2 স্যার কম্প্রেশন অবস্থায় টেম্পারেচার বুঝাবে না? দেখো এইখানে জিনিসটা বুঝো একটু, যেমন ধরো এই জায়গাটাই প্রবলেমটাই একটু আগে পড়ি আমরা, তাহলে জি স্যার। তোমার ক্লিয়ার হবে। 32-এর 1, তাই না? জি স্যার। বলছে ক্লোজ সাইকেল গ্যাস টারবাইন প্ল্যান্ট রিসিভস এয়ার এট 1 বার। কোথায় থেকে রিসিভ করছে? স্যার মানে সারাউন্ডিং থেকে। এটা সাউন্ডিং হতে পারে, যেহেতু ক্লোজ আছে আমরা ধরেই নিচ্ছি যে যেহেতু ক্লোজ, তার মানে এটা বাইর থেকে আর নিচ্ছে না, তাহলে কোথায় থেকে নিচ্ছে? নিজের ভিতর থেকে এই নিচ্ছে যে স্যার, কুলিং চেম্বার কুলিং থেকে যেটা চেম্বার কুল থেকে। করে বেরিয়ে আসতেছে সেখান থেকে রিসিভ করছে, তাই জি তো? স্যার, যদি না হলে আর ইনিশিয়াল যদি হতো তাহলে করতাম কি আমরা বাইরে থেকে অ্যাটমসফিয়ার থেকে নিতাম, তাই তো? জি স্যার, জি স্যার, আচ্ছা, এখন আসো বলতেছে, এবং তখন টেম্পারেচার কত? 15 ডিগ্রি। জি স্যার। তার মানে ইনিশিয়ালি আমার যে প্রেসারে আমি নিচ্ছি সেই প্রেসারের সময় তার করসপন্ডিং টেম্পারেচার কত? 15 ডিগ্রি 15 স্যার। ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছি স্যার। এন্ড কম্প্রেস ইট টু 5 বার। কম্প্রেস যখন করছি তখন কি 5 হচ্ছে? বার, তার প্রেসার বেড়ে হয়ে যাচ্ছে 5 বার 5 বার। এন্ড হিটস ইট টু 806 ডিগ্রি সেলসিয়াস। সেন্টিগ্রেড। জি এই হিটটা কোথায় দিচ্ছি? স্যার, হিটিং চেম্বারে স্যার। হিটিং চেম্বার। এই হিটিং চেম্বারে যখন দিচ্ছি তখন সেটা হচ্ছে 800 ডিগ্রি, কারণ 1500-তে আমি 15-এ নিচ্ছি আর হিট দিয়ে করতেছি 800 ডিগ্রি, এবং কোথায়? ইন দ্য হিটিং চেম্বার। এরপরে আবার দেখো এটা এক্সপান্ড কোথায় করে? স্যার ওই যখন স্যার যখনই টারবাইনে ওয়ার্ক করে টারবাইনে মানে তো করবে। হচ্ছে এক্সপান্ড করবে, তাই জি তো? স্যার। এই এক্সপান্ড করতেছে, করে আবার তাকে কোন প্রেসারে নামাই দিচ্ছি আমরা? আগের 1 বারের আগের প্রেসার pressure। নামিয়ে দিচ্ছি। জি স্যার। এই মধ্যেই কাজ হচ্ছে, একবারে নিয়েছি, কাজ করলাম, করার পরে আবার সেটাকে একবারে নামিয়ে নিয়ে চলে আসে, কিন্তু টেম্পারেচার নাও নামতে পারে। এখানে যে টেম্পারেচার, যদি বলি যে আগের টেম্পারেচার হয়ে গেছে হলে তো তাহলে তার কুলিং চেম্বার লাগবে না, তার মানে ওই এর মধ্যে টেম্পারেচার রয়ে গেছে বলেই কুলিং চেম্বারে আমরা কুল করে তাকে আগের টেম্পারেচারে নিয়ে যাচ্ছি। বুঝতে পারছি স্যার। আচ্ছা, আমরা তাহলে আজকে নতুন অন্য চ্যাপ্টারে চলে যাই। থ্যাংক ইউ স্যার। আমরা আজকে স্টিম টারবাইনে চলে যাব। স্টিম টারবাইন হচ্ছে তোমাদের 22 চ্যাপ্টার এবং 1। স্যার একটা কোশ্চেন ছিল। বলো বলো, বলতে থাকো। স্যার আগের চ্যাপ্টার এক্সারসাইজ 1 যেটা আমরা করলাম, আমাদের গ্যাস টারবাইনে আমাদের হাইস্ট যে ওয়ার্কটা, এটা আমাদের টারবাইন কর্তৃক যে ওয়ার্কটা পাবো সেটা না? শোনো, টারবাইনের যে আউটপুট আমরা বলছি সব সময় যে টারবাইনের এক্সাক্ট আউটপুট কোনো সময় আমরা পাই না, কারণ ওর অনেকগুলো কাজ করতে হয়, অ্যাক্সেসরিজ যেগুলা সেগুলাকে সব রান করাতে হয়, এবং সেটা কি কি রান করতেছে এখানে শুধুমাত্র আমরা দেখতেছি যে একটা কাকে চালাচ্ছে, কম্প্রেসারকে চালাচ্ছে। এই কম্প্রেসারটা চালানোর জন্য যে পাওয়ারটা দরকার সেটা কিন্তু টারবাইনের কাছ থেকে ধার নিয়ে চলতেছে, এবং দেখো দুটোর মধ্যে কিন্তু যোগ করে দেওয়া আছে, কাপলিং করে দেওয়া আছে। তাহলে এই কম্প্রেসারটা চালানোর জন্য যে ওয়ার্কটা সেটা টারবাইনের কাছ থেকেই ধার নিচ্ছে। তাহলে জি স্যার। অলরেডি আমি যে আউটপুটটা আমি যেটা জেনারেটরকে দিতাম তার একটা বড় অংশ আমার চলে যাচ্ছে কার কাছে? কম্প্রেসারটাকে রান করাতে। জি স্যার, সেটাই। তাহলে ডাব্লিউটি যেটা বা ওয়ার্ক বাই টারবাইন যেটা, এটাই আমার টারবাইন যখন তুমি শুধু ডব্লিউটি বের করবা
তখন ডব্লিউটি তে যা বাড়াচ্ছে সেটাই। আর যখন কম্প্রেসর ওয়ার্ক বাড়াবার ডব্লিউসি তে যা আছে তাই। কিন্তু যখন নেট বাইর করবা তখন ওই টারবাইনের থেকে তোমার কম্প্রেসরটা বাদ দিয়ে যেটা জেনারেটরকে দিচ্ছ ফর জেনারেটিং ইলেকট্রিসিটি, সেটা তখন হয়ে যাবে ডব্লিউ। মানে ডব্লিউটি থেকে ডব্লিউসি বাদ দেওয়ার পরে যেটুকু থাকবে সেটাই আমি রান করাচ্ছি, সেটাই আমাদের আউটপুট। জি স্যার, সেটা বলছি, তাহলে ডাব্লিউটিটাই আমার ম্যাক্সিমাম পরিমাণ না স্যার? হ্যাঁ, সেটা তৈরি করছে ঠিকই, কিন্তু তার কাছে থাকছে না। হ্যাঁ স্যার, তো আমরা তো ওই এক্সারসাইজ 1 2 তে যেটা করছি দুটাতেই ডাব্লিউটি অ্যাকচুয়ালি বের করতে বলতে, এবং সেটা দুইটার একটার সাথেও অ্যান্সার মিলতেছে না স্যার। তুমি তো, তোমাকে শুধু ডব্লিউটি তো বের করতে বলেনি, পাওয়ার আউটপুট বলেছে। ডাব্লিউটিটাই তো স্যার টোটাল আউটপুটটা। না না, ডাব্লিউটি থেকে একটা তোর কম্প্রেসরে যাবে না, কম্প্রেসর চালাবে না, মানে নিজের জন্য ইউজ করবে তো, হ্যাঁ, যেটা থাকবে ওইটাই না ওয়ার্ক নিট হবে। হ্যাঁ মানে ডাব্লিউটি হাইয়েস্ট আউটপুট, মানে যদি ডাব্লিউটিটা হচ্ছে টোটাল ওয়ার্ক, আর এখানের মধ্যে তো ওই জায়গায় শুধুমাত্র বলে দিত যে টারবাইন ওয়ার্ক কতটুকু বের করো, তোমাকে তো টারবাইন বা পাওয়ার ডেভেলপড আউটপুট কতটুকু বেড়েছে। বুঝতে পারছি স্যার। একটু বুঝার ভুলের কারণে সব ভুল হয়ে যাবে, ভালো করে বোঝার চেষ্টা করবা। স্যার আপনি প্লিজ একটু এক্সারসাইজ 1 আর 2 এ দেখেন স্যার, ওখানে মনে হয় ডাব্লিউটিটা বের করতে বলতেছে, পাওয়ার ডেভেলপড বাই দা টারবাইন এটা ক্যালকুলেট করতে বলতেছে। পাওয়ার ডেভেলপ শুধু বলতে জেনারেটরে যে দিয়ে তুমি আউটপুট শ্যাফটে যেটা দিচ্ছে সেটা, তার মানে নেট বের করতে হবে। তাহলে তো স্যার আরো পরিমাণ কমে যাবে, আমরা তো ডাব্লিউটি ধরছি, সেক্ষেত্রে শুধু নেটওয়ার্ক যদি বের করি তাহলে অ্যান্সার থেকে আরো ফার অনেক বেশি কম হয়ে যাচ্ছে অ্যান্সার। তোমার কি শুধুমাত্র এই বলেছে? ওখানে দেখো একটু ল্যাঙ্গুয়েজটা, আমি তো অলরেডি ওখান থেকে বেরিয়ে আসছি। স্যার প্লিজ একটু দেখেন, আমরা যতজন করছি মানে বি সেকশন থেকে সবারই মোটামুটি এরকমই হচ্ছে স্যার। যে তোমরা কম্প্রেসরটা বাদ দিয়ে দিয়েছো। হ্যাঁ, কম্প্রেসর বাদ, আমরা তো বাদ দিলে তো আরো অ্যান্সারের কাছে যাচ্ছি না স্যার, আরো কম হয়ে যাচ্ছে। ডাব্লিউটি আর ডাব্লিউসি যোগ করলে অ্যান্সারটা হচ্ছে, কিন্তু ডাব্লিউটি আর ডাব্লিউসি তে যোগ করার কোনো ইয়া নাই। হ্যাঁ স্যার, বিয়োগ হয়, যোগ করার তো কোনো ম্যাথ। আচ্ছা ঠিক আছে, আমি নিজে প্রবলেমটা একবার নিজে করে আমি তোমাদের আগামী ক্লাসে জি স্যার, ঠিক আছে, এটাই ভালো। থ্যাংক ইউ স্যার। তাহলে তোমাদের কনফিউশন গুলো তোমরা এক একজন যা করতেছো আমি নিজে একটু ক্যালকুলেট করি, হয়তো 2 মিনিট লাগবে, কিন্তু কথা হচ্ছে যে এখন যেহেতু ক্লাস, এখন আর আমি ওইদিকে যাচ্ছি না, আমি পরে দেখে তোমাদের বলে দেবো। ওকে স্যার। আচ্ছা, আমরা আজকে দেখো টারবাইনে যাই, স্টিম টারবাইন। তো স্টিম টারবাইনের মধ্যে দেখো আমরা যদিও ইম্পালস টারবাইন বের করে রেখেছি, কিন্তু আসলে এখানে আমরা স্টিম টারবাইন নিয়ে আলোচনা। প্রথমে বলতেছে স্টিম টারবাইন ইজ এ প্রাইম মুভার ইন হুইচ রোটারি মোশন ইজ অবটেন্ড বাই দ্য গ্র্যাজুয়াল চেঞ্জ অফ মোমেন্টাম অফ। তাহলে স্টিমের মোমেন্টাম গ্র্যাজুয়াল চেঞ্জের কারণে যে আমরা রোটারি মোশনটা পাবো, সেটা যে প্রাইম মুভারে করা হবে সেটাকে বলা হচ্ছে স্টিম টারবাইন। তো বলা হচ্ছে দেখো যে স্টিম টারবাইন ফোর্সেস এক্সার্ট অন দ্য ব্লেডস ইজ ডিউ টু দ্য ভেলোসিটি অফ স্টিম। তার মানে স্টিমের ভেলোসিটি, ওখানে আমরা গ্যাস টারবাইনে কার ভেলোসিটি ছিল? গ্যাস টারবাইনে কার ভেলোসিটিটাকে কাজে লাগিয়েছিলাম? এয়ার বললে তো ভুল হবে, বার্ন করার পরে আমরা কি করলাম, ফ্লু গ্যাস যেটাকে বার্ন করাচ্ছি সেটাকে কাজে লাগিয়েছি। আর এটার ক্ষেত্রে হচ্ছে কি স্টিমটাকে, তাহলে স্টিম করতে কি হলে কি হবে, ওয়াটারকে বার্ন করে স্টিম তৈরি করে তাহলে স্টিমকে ফ্লো করাতে হবে, তাই না? ওখানে ফ্লু গ্যাস যেরকম ফ্লো করাচ্ছিলাম, আর এখানে ওয়াটারকে আমরা হিট দিয়ে স্টিম তৈরি করে স্টিমকে ফ্লো করাচ্ছি। এই জন্য বলছে স্টিম টারবাইন ফোর্স এক্সার্টেড অন দ্য ব্লেডস ইজ ডিউ টু দ্য ভেলোসিটি অফ স্টিম। স্টিমের ভেলোসিটির কারণে হবে। এই ভেলোসিটিটা কি করে তৈরি করব? বলছে যে দিস ইজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট দি কার্ভড ব্লেডস বাই চেঞ্জিং দ্য ডাইরেকশন অফ স্টিম রিসিভস এ ফোর্স অর ইম্পালস। তাহলে কোথায় থেকে আসবে এই স্টিমটা? আমাদের স্টিম টারবাইনের যে কার্ভ ব্লেড গুলো আছে সেই ব্লেডের ওপর যে ইম্পালস বা ফোর্সটা তৈরি করবে সেই ফোর্স দিয়ে ঘুরাবো। তার মানে যেমন ধরো ঘরে ফ্যানের পাখা গুলো আছে, এই পাখা গুলাতে আমি যতক্ষণ ব্লেডে আঘাত না করছি ততক্ষণ ব্লেড গুলো কি ঘুরবে? ঘুরবে না। তাহলে ওই ব্লেডটাতে আমাকে কোনোভাবে আঘাত করতে হবে, সে আঘাতটা এমন নয় যে ব্লেড ভাঙার মতো আঘাত, তার মানে তোমাকে একটা মোশন দিতে হবে, রোটারি মোশন তৈরি করবার মতো। The action of steam is said to be a dynamic. এখানে মাথায় রাখবা, এখানে যে ফোর্সটা বা স্টিমটা তৈরি করে আমরা যে অ্যাকশনটা তৈরি করব, এটা সবসময় হচ্ছে হবে ডাইনামিক। আর আমরা এর ক্ষেত্রে যেটা করি, স্টিম ইঞ্জিনে যেটা করে থাকি সেটা হচ্ছে স্ট্যাটিক। স্টিম ইঞ্জিনে যে স্টিমটা, যে প্রেসারটা দিই, যে অ্যাকশনটা বা যে লোড বা যে ওয়েটটা ব্যবহার করি
সেটা হয় স্ট্যাটিক। কিন্তু আমাদের স্টিম টারবাইনের ক্ষেত্রে যে ফোর্সটা এক্সার্ট করি আমরা, যে অ্যাকশনটা তৈরি হয়, এটা হচ্ছে কিন্তু ডাইনামিক। এই ডাইনামিক স্টিমটা প্রেসারটা দিয়ে আমরা কি করতেছি, ভেন হতে পারে, বাকেট হতে পারে, ব্লেড হতে পারে, ডাইরেক্টলি আমরা হিট করছি এবং তার দ্বারা কি হচ্ছে, এই ব্লেড হিট গুলা একটা শ্যাফটের উপর লাগানো আছে, তাহলে আমরা যদি দিই শ্যাফটের উপর কি হবে, ব্লেড বা বাকেটে যদি আঘাত করি তাহলে বাকেট গুলা কি করবে, ওই শ্যাফটের চারিদিকে ঘুরতে শুরু করবে না? যেমন ধরো আমাদের ফ্যানের ব্লেডে যদি আঘাত করি কি হয়, ওই শ্যাফটের চারিদিকে যেমন ফ্যানটা ঘুরে, ব্লেডটা গুলো ঘুরে, ঠিক একই রকম ভাবে টারবাইনেও কিন্তু ঘুরতে থাকে। তো আমাদের এখানে বলা হচ্ছে জেনারেল স্টিম টারবাইন এসেনশিয়ালি কনসিস্ট অফ দ্য ফলোইং টু পার্টস। দুটো পার্টস এর কথা বলা হয়েছে। প্রথমটা কি বলা হচ্ছে, দি নজল, আর নিচেটা কি বলা হচ্ছে, দি ব্লেডস। নজল কোনটা বলা হচ্ছে, ইন হুইচ দ্য হিট এনার্জি অফ হাই প্রেসার স্টিম ইজ কনভার্টেড ইনটু কাইনেটিক এনার্জি। এখানে নজল মানে যেখান থেকে হাই ভেলোসিটিতে বেরোবে আমার স্টিমটা, সেখানে কি হচ্ছে, হিট এনার্জি অফ হাই প্রেসার, খুব হাই প্রেসারে যেটা হিট এনার্জি বেরোচ্ছে সেটা হচ্ছে স্টিমের, ইজ কনভার্টেড ইনটু কাইনেটিক এনার্জি। তাহলে এর মধ্যে থেকে আমাদের প্রেসার এনার্জি কনভার্ট হচ্ছে কিসে, কাইনেটিক এনার্জিতে, সো দ্যাট দি স্টিম ইস্যুস ফ্রম দ্য নোজল উইথ এ ভেরি হাই ভেলোসিটি। এবং এইটার কারণে আমরা নজল দিয়ে যে ভেলোসিটিটা বেরোয় সেটা খুব হাই ভেলোসিটিতে বেরোয় নজল। সেকেন্ডটা বলা হচ্ছে, তাহলে প্রথম অংশটা হলো নজল, আর দ্বিতীয় অংশটা বলা হচ্ছে ব্লেড, which changes the direction of steam issuing from the nozzle. এখন নজল থেকে যে স্টিমটা হাই ভেলোসিটিতে বেরোলো সেটা কোথায় যাবে, সেটা যাবে ব্লেডে। এই ব্লেডে যখন আঘাত করবে তখন বলতে, so that a force acts on the blades due to change of momentum and propel them. তাহলে মোমেন্টাম চেঞ্জের কারণে এই প্রোপেল করবে, মানে এটাকে ঘোরাতে থাকবে সবসময়। তাহলে এখানে দেখো যে আমরা স্টিম টারবাইনের দুটো মেন পার্টস এর নাম শিখলাম, একটা হচ্ছে নজল আর একটা বলা হচ্ছে ব্লেড। এখন বলছে, thus the basic principle operation of a steam in general a high velocity steam jet by the expansion of high pressure steam and then conversion of kinetic energy so obtained into mechanical work on rotor blades. তাহলে এই ক্ষেত্রে তাহলে দেখা যাচ্ছে যে আমরা হাই ভেলোসিটিটা কোথায় থেকে বের করছি, স্টিম জেটের, সেটা হচ্ছে নজল দিয়ে, এবং সেটা কোথায় হাই প্রেসারে যেটা বেরিয়ে আসছে সেটা এক্সপান্স করছে, সেটা করে কনভার্ট করতেছে, কনভার্সন অফ কাইনেটিক এনার্জি ইনটু মেকানিক্যাল ওয়ার্ক কোথায় করতেছে, অন রোটর ব্লেডসে, রোটর ব্লেডের উপর অ্যাকশন করে এটা কাজ করছে। এখানে তোমাদের অ্যাডভান্টেজ অফ স্টিম টারবাইন ওভার রেসিপ্রোকেটিং স্টিম ইঞ্জিন আছে, এটা একটু পরে আসি আমরা ব্যাক করে পরে। আমরা তার আগে চলে যাই ক্লাসিফিকেশন অফ স্টিম টারবাইন, হাউ উই ক্যান ক্লাসিফাই স্টিম টারবাইন। দেখো স্টিম টারবাইনের ক্লাসিফিকেশনে বলছে, দেখো প্রত্যেকটা আমরা যেমন আইসি ইঞ্জিনের ক্লাসিফিকেশন দেখলাম, গ্যাস টারবাইনের ক্লাসিফিকেশন দেখলাম, এখানে আমাদের স্টিম টারবাইনেরও ক্লাসিফিকেশন বলা হয়েছে। স্টিম টারবাইনের ক্লাসিফিকেশন করা হচ্ছে, দেখো বলছে যে স্টিম টারবাইনস মে বি ক্লাসিফাইড ইনটু দ্য ফলোইং টাইপস। কিভাবে ক্লাসিফাই করা হয়, এক নম্বর ক্লাসিফিকেশন কিভাবে, অ্যাকর্ডিং টু দ্য মোড অফ স্টিম অ্যাকশন, স্টিমের অ্যাকশন অনুযায়ী। সেকেন্ড বলছে অ্যাকর্ডিং টু দ্য ডাইরেকশন অফ স্টিম ফ্লো, স্টিমটা কোন ডিরেকশনে ফ্লো করাচ্ছ। আর বলছে অ্যাকর্ডিং টু দ্য এক্সস্ট কন্ডিশন অফ স্টিম, স্টিমটা কাজ করার পরে কিভাবে বেরিয়ে যাচ্ছে তার উপর। বলছে অ্যাকর্ডিং টু দ্য প্রেসার অফ স্টিম, স্টিমের প্রেসারটা কিরকম থাকতেছে। 5 নম্বরে বলছে অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ স্টেজ, কয়টা স্টেজে এই কাজটা করা হচ্ছে। তাহলে তোমার কাছে যদি প্রশ্ন থাকে, হোয়াট ইজ স্টিম টারবাইন, হোয়াট আর ইট দ্য মেইন পার্টস এন্ড হাউ ইউ ক্যান ক্লাসিফাই স্টিম টারবাইন, তাহলে আমরা প্রথমে ডেফিনিশনটা শুনলাম, দেখে আসলাম, তারপর তার মেন দুটো কম্পোনেন্টের কথা বলা হলো, একটা ব্লেড আর একটা হচ্ছে স্টিম নজল। দেন ক্লাসিফিকেশন বলতেছে, দেখো এটা 5 ভাবে ক্লাসিফাই করা হয়েছে, 1 2 3 4 5, these are the 5 ways to classify a steam turbine. First হচ্ছে according to the mode of steam action, according to the direction of steam flow, according to exhaust condition of steam, according to the pressure of steam and according to the number of stages. এখন এগুলোর আবার ক্লাসিফিকেশন দেখো, according to the mode of steam, এর মধ্যে দুই রকম বলা হচ্ছে, একটা ইম্পালস আর একটা হচ্ছে রিঅ্যাকশন টারবাইন। যেটা আমরা পড়বো এই দুইটাই কি মেনলি প্রথমটাই পড়বো, অ্যাকর্ডিং টু দ্য মোড অফ স্টিম অ্যাকশন অনুযায়ী দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা ইম্পালস টারবাইন আর একটা বলা হচ্ছে রিঅ্যাকশন টারবাইন। অ্যাকর্ডিং টু ডাইরেকশন অফ স্টিম ফ্লো, ফ্লোটা যদি করে অ্যাক্সিয়াল ফ্লো আর একটা হচ্ছে রেডিয়াল ফ্লো, এটা যদি অ্যাক্সিস বরাবর আর একটা হচ্ছে রেডিয়ালি যদি হয় তাহলে রেডিয়াল ফ্লো টারবাইন।
অ্যাকর্ডিং টু দ্য এক্সাস্ট কন্ডিশন অফ স্টিমটা আমরা কিভাবে বের করব? কন্ডেন্সিং টারবাইন, নন কন্ডেন্সিং টারবাইন। এটা কি কন্ডেন্স করে ঠান্ডা করে এক্সস্টটাকে ফেলবো, না নন কন্ডেন্সিং করে কন্ডেন্স না করে ফেলে দেবো বাইরে? ফোর্থ বলছে অ্যাকর্ডিং টু প্রেশার অফ স্টিম, এটা কি হাই প্রেশার, মিডিয়াম প্রেশার, লো প্রেশার টারবাইন? অ্যাকর্ডিং টু প্রেশার অনুযায়ী স্টিমের প্রেশার খুব হাই প্রেশার টারবাইন না মিডিয়াম না লো? অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ স্টেজ, কয় স্টেজে কাজটা করি আমরা, সিঙ্গেল স্টেজ আর একটা হচ্ছে মাল্টি স্টেজ টারবাইন। তাহলে তোমার ক্লাসিফিকেশন যখন বলবে তাহলে তুমি বলবা these are the 5 ways to classify an steam turbine, এবং প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ক্লাসিফিকেশন আবার দিবা, যে 1 নম্বরে ইম্পালস এবং রিঅ্যাকশন, 2 নম্বরে অ্যাক্সিয়াল ফ্লো, রেডিয়াল ফ্লো, থার্ড হচ্ছে কন্ডেন্সিং নন কন্ডেন্সিং, ফোর্থ হচ্ছে অ্যাকর্ডিং টু প্রেশার অফ স্টিম, মিডিয়াম প্রেশার, লো প্রেশার, অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ স্টেজ হচ্ছে সিঙ্গেল স্টেজ এন্ড মাল্টি স্টেজ টারবাইন। এখানে আমাদের দেখো যে স্টিম টারবাইনের মধ্যে ইম্পালস, যেটা নিয়ে বললাম যে ইম্পালস এবং আমরা রিঅ্যাকশন, এই দুটো একটু দেখবো। ইম্পালস টারবাইনটা কিরকম, এটা কি ধরনের দেখতে, দেখো এখানে একটা ছবি দেওয়া আছে তোমাদের। ইম্পালস টারবাইনের কোন অংশটা, রানার এবং বাকেট অফ অ্যান ইম্পালস টারবাইন, অন্য কিছু দেয়নি এখানে, রানার এবং বাকেট। এখানে রানার এবং বাকেট কোনটা, এগুলো বাকেট, একদিকে বাকেট গুলো সাজানো আছে আর এটা রানার উপর, মানে হচ্ছে একটা শ্যাফট, যে শ্যাফটের উপর লাগানো আছে। তাহলে এই বাকেট গুলার মধ্যে যদি স্টিম দিয়ে আমি ধাক্কা দিই তাহলে কি হবে? ঘুরতে থাকবে। এটা এই শ্যাফটের উপর, এই শ্যাফটের চারিদিক দিয়ে ঘুরতে থাকবে, তাই না? এখন ধরো প্রত্যেকটাতেই যদি আঘাত করতে থাকি তাহলে কি হবে, যত বেশি আঘাত করব তত বেশি এটা রোটেট করতে থাকবে। তাহলে এই যে প্রসেসে করতেছি, সেখানেই দেখো ইম্পালস টারবাইনের, দেখো ইম্পালস টারবাইনে বলতেছে as the name indicates is a turbine which runs by the impulse of steam jet. In this turbine the steam first made to flow through a nozzle. তাহলে স্টিমটা তৈরি করার পর প্রথম কোথায় থেকে ফ্লো করাবো, আমরা একটা নজলের মধ্য দিয়ে। And the steam jet impinges on the turbine blades which are arched like buckets. এখানে ব্লেড বলতে কিন্তু এগুলোই ব্লেড, এই বাকেট গুলো যে কার্ভের মতো হয়ে আছে, এক একটা বাটির মতো, দেখো এগুলাই কিন্তু হচ্ছে ব্লেড এই টারবাইনের জন্য। বলতেছে টারবাইন ব্লেডস which are carved like buckets, দেখতে মনে হবে বাকেটের মতো, and are mounted on the circumference of the wheel. একটা হুইলের চারিদিকে লাগানো আছে, এই যে একটা হুইল দেখো মিডল দিয়ে, এই হুইলের চারিদিকে এগুলো লাগানো আছে। The steam jet after impinging glides over the concave surface of the blades and finally leave the turbine. তাহলে কি হচ্ছে, এই ব্লেডের মধ্যে ঢুকলো, ঢুকে আবার এখান থেকে বেরিয়ে চলে যাবে। কার্ভের উপর জোরে থ্রাস্ট দিবা, থ্রাস্ট দিলে কি হবে, সে ব্লেডের মধ্যে কাজ করবে, কাজ করার পর আবার ব্যাক করে ফিরে চলে যাবে। তো এইভাবে সাধারণত আমরা ইম্পালস টারবাইনকে ঘুরিয়ে থাকি। তো ইম্পালস টারবাইনের একটা পরিচিত নাম হচ্ছে ডি লেভেল ইম্পালস টারবাইন। এখানে যে টারবাইনটার নামকরণ করা হয়েছে ডি লেভেল, এটা কার বলছে, নেমড আফটার দ্য সুইডিশ ইঞ্জিনিয়ার্স ডি লেভেল হু ডিভাইসড দিস টারবাইন ইন 1881। উনি 1881 সালে তিনি করছেন, এবং তার আগে এই ফার্স্ট ডেরিভেশনটা আসছিল ভবানী ব্যাকিয়া বলে 1629 সালে প্রথম, আর দ্বিতীয় যে যিনি ডেভেলপ করেছেন ডি লেভেল, তার নাম অনুসারে হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে ডি লেভেল টারবাইন। তাহলে ডি লেভেল টারবাইনটা আমরা জেনে থাকবো যে এটা হচ্ছে একটা ইম্পালস টারবাইন। তাহলে ইম্পালস টারবাইনের এবার এর যদি মেন কম্পোনেন্ট গুলা কি কি জানতে চাই তাহলে কি লিখবা, দেখো এখানে একটা নজল বলা আছে, রানার এন্ড ব্লেড বলা আছে, আর 3 নম্বরে বলা হচ্ছে কেসিং। তাহলে এর কম্পোনেন্ট কয়টা, ডি লেভেল টারবাইনের 3টার কথা বলা হয়েছে, একটা হচ্ছে নজল, একটা হচ্ছে রানার এবং ব্লেড, এইটা হচ্ছে রানার, এইগুলা হচ্ছে ব্লেড, আর আরেকটা হচ্ছে কেসিং। এখানে কিন্তু কেসিংটা নেই, কেসিং কোনটা দেখছো কোথাও? না স্যার। তোমাদের টেবিল ফ্যান দেখছো না? জি স্যার। টেবিল ফ্যানের সামনে পিছনে কি দেওয়া থাকে, দুটো নেট দেওয়া থাকে না? জি স্যার। এটাই হচ্ছে কেসিং। ওখানে যেহেতু বাতাসটা তোমার ওখান দিয়ে বেরোতে হবে বলে তোমাকে নেট দিয়েছে, ওটাকে যদি একটা সলিড করে দিতাম তাহলে কি বাতাস বেরোতো? না স্যার। না স্যার, বেরোবে না। তাহলে হচ্ছে কি আমাদের এটার ক্ষেত্রে কেসিংটা ওই রকম কমপ্লিট, যে কারণ এখানে তো ওয়াটারটা স্টিমটা ফ্লো করে স্টিমটাকে বের করতে হবে, যে কারণে ওই যে কভারটা দুই দিক থেকে যে ঢাকনাটা দিয়ে দেওয়া হবে সেটাকে বলা হচ্ছে কেসিং। বলা হচ্ছে ইট ইজ অ্যান এয়ারটাইট মেটালিক কেস which contains the turbine rotor and blades to control the movements of steam from the blades to the condenser
and does not permit it to move into the space. সে যাতে কোনো অবস্থাতে, যেমন তোমার টেবিল ফ্যানের বাতাস বেরিয়ে চলে আসতেছে তোমার কাছে, এখানে কিন্তু বেরোনোর কোনো পথ নাই, কারণ তোমাকে এই স্টিমটাকে ওয়ার্ক করে টারবাইনটাকে ঘুরিয়ে আবার ওই স্টিমটাকে বের করে কোথায় দিতে হবে, কন্ডেন্সারে দিতে হবে, এবং কন্ডেন্স করে আবার তাকে ফেরত পাঠাতে হবে। যে কারণে এখানে কেসিংটা বলা হচ্ছে একটা এয়ার টাইট মেটালিক কেস। আমরা ওই ঢাকনাটাই ধরে নাও যে একটা মেটালিক ঢাকনা, তাহলে আর তুমি এর ভিতরে ব্লেড দেখতে পেতে না, ওখানে ঘুরছে কি ঘুরছে না বুঝতে না, বুঝতে কখন, যখন স্টিমটা যাওয়ার পরে কাজ করে যখন বেরিয়ে আসতো তখন বুঝবা যে হ্যাঁ কাজ করছে। তাহলে এই ইম্পালস টারবাইনের তাহলে আমরা বুঝলাম যে কি কি থাকবে, এর মধ্যে একটা নজল থাকতে হবে, রানার বা ব্লেড থাকতে হবে, আর থাকবে কি কেসিং। তাহলে এই কয়েকটা কম্পোনেন্ট নিয়ে এটা হচ্ছে ইম্পালস টারবাইন। এখন ইম্পালস টারবাইনে দেখো আমরা কি করছি, যে প্রেসার অফ স্টিমকে নজল দিয়ে যখন বের করেছি তখন কি হচ্ছে, ভিতরে প্রেসার, নজল দিয়ে যখন বেরোচ্ছে তখন কি বাড়াচ্ছে, স্টিমটা বেরোচ্ছে উইথ কি, হাই ভেলোসিটিতে। ইনক্রিজ দ্য নজল অ্যান্ড রিডিউসড হুইল পাসিং থ্রু দ্য মুভিং, এবং মুভিং ব্লেডের ওপর দিয়ে যখন যাচ্ছে, যাওয়ার পরে কি হচ্ছে, আবার স্টিমের প্রেসারটা কমে যাচ্ছে। এখানে দেখো তোমাদের নিচে একটা ছবি দিয়েছে, এটাকে যদি বলি যে ওই মিডিল দিয়ে যেটা আমাদের শ্যাফট, সেই শ্যাফটটা তোমরা ছবিতে দেখে আসলে না, শ্যাফটটা কোনটা শ্যাফট, এই যে এখানে দেখো মিডিল দিয়ে এই ব্লেড গুলা লাগানো আছে, মিডিলেরটাই হচ্ছে আমাদের শ্যাফট, দুই দিকে বাড়ানো আছে না, জি স্যার। এই এটাই হচ্ছে শ্যাফট, আর এইগুলা হচ্ছে তার ওই বাকেট গুলা ধরে নাও। তাহলে বাকেট গুলা যদি হয় তাহলে স্টিমটা কোথায় থেকে আসতেছে, বয়লার থেকে স্যার। বয়লারে ধরো স্টিম করলাম, করার পর এটাকে হাই ভেলোসিটিতে নিয়ে আসতেছো। এখন দেখো যে এখানে আমরা এই নজল দিয়ে যখন বেরোচ্ছে তখন কি যাচ্ছে, খুব হাই ভেলোসিটিতে যাচ্ছে না, নজল থেকে তো হাই ভেলোসিটিতে যাবে, তারপরে ব্লেডে যাবে, ব্লেডে কাজ করার পরে তারপরে সে এক্সপান্ড করে বেরিয়ে যাবে। আমরা যদি এখানে প্রেসার এবং ভেলোসিটির কার্ভটা দেখি তাহলে দেখতেছো কি করতেছে, ভেলোসিটি কার্ভ দেওয়া আছে আর প্রেসার কার্ভ দেওয়া আছে। এখানে প্রেসার কি হচ্ছে, এখানে দেখো 1 2 3 4 5 6 7 8, এখানে দুটো কার্ভ দেওয়া আছে, একটা হচ্ছে ভেলোসিটি কার্ভ আর একটা হচ্ছে প্রেসার কার্ভ। যখন আমার দেখো ভেলোসিটি কার্ভ এর মধ্যে প্রেসার কার্ভ দেখো 1 থেকে 2 এ যখন আসতেছে তখন প্রেসার কি হচ্ছে, কমছে, আর ভেলোসিটি তখন 5 থেকে 6 দেখো ভেলোসিটি কিন্তু বেড়ে যাচ্ছে। কোথায় বাড়ছে, এটা নজলে, নজলে কিন্তু হাই ভেলোসিটিতে তো যাবে, না হলে ফাস্ট করবে কেমন করে, ঘোরাবে কিভাবে। এরপরে যখন ব্লেডে যাচ্ছে তারপরে কি হচ্ছে, প্রেসার কমে যাচ্ছে আর ভেলোসিটিতে সেম ভেলোসিটিতে দেখো বেরিয়ে চলে যাচ্ছে, সেম ভেলোসিটি নিয়ে এরপরে এক্সজস্ট হয়ে তারপরে সে বেরিয়ে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে আমার এই যে নজল থেকে যে ভেলোসিটিতে যাচ্ছে, ব্লেডে যাওয়ার পর ওয়ার্ক করার পরে সে দেখো প্রেসার ফল করতেছে আর সেম ভেলোসিটি নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। এই কার্ভটা আমাদের বোঝানো হয়েছে ওইটাকে রিপ্রেজেন্ট করার জন্য, যে আমরা এখানে হাই ভেলোসিটিতে কি করে নিচ্ছি এবং হাই ভেলোসিটিতে করার পরে কনস্ট্যান্ট প্রেসার এবং ভেলোসিটিতে কি করে বের করে দিচ্ছি, সেটা আমাদের শো করা হচ্ছে। হাই ভেলোসিটি এবং প্রেসার কার্ভ, প্রেসার ফল করছে, ভেলোসিটি বাড়ছে। নজলে যখন নজলের মধ্যে প্রেসার হাই, যে নজল না তোমার এর মধ্যে নজলে যখন ঢুকতেছে তখন দেখো হাই ভেলোসিটিতে ঢুকতেছে, হাই ভেলোসিটি নিয়ে থ্রাস্ট নিয়ে বেরোচ্ছে, বেরোনোর পরে দেখো প্রেসার ফল করছে টারবাইনে, আর আমার ভেলোসিটি প্রেসার কার্ভ দেখো স্ট্রেট হয়ে প্রেসার সেম প্রেসারে এটা বেরিয়ে চলে যাচ্ছে, আর হাই ভেলোসিটিতে ঢুকতেছে, ব্লেডে এক্সপান্ড করার পরে বেরোচ্ছে। তাহলে এটাকে আমরা প্রেসার এবং ভেলোসিটি কার্ভ বলে বর্ণনা করে থাকি। এইটুকু তোমাদের ওইখান থেকে এই যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটাকে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে ছবিতে, এবং সেই কথাগুলো এখানে আবার বলেছে। স্যার গ্রাফটা আলাদাভাবে করতে হতো না স্যার? হ্যাঁ গ্রাফটা আলাদাভাবে করতে হতো না, আমরা গ্রাফটা স্যার মেশিনের মধ্যে দেখালাম। তুমি এখানে করতে পারো, পাশেও করতে পারো, এটা তোমাকে বোঝানোর জন্য যে দেখো টারবাইনের ব্লেডটাকে ব্লেডের নিচে নিয়েছে, এখানে স্টিমটা ঢুকতেছে নজলের, এই জন্য দেখানোর জন্য তোমাকে দেখা যাচ্ছে উপরের যে জায়গাটাকে দেখো ওটাকে বোঝানোর জন্যই তোমাকে একেবারে নিচে নিচে নিয়ে আসছে। একেবারে দেখো ছবিগুলো কেমন ভাবে নজলের জায়গায় নজলকে দেখছে, নজলে ঢুকছে কোথায় থেকে, স্টিম ফ্রম বয়লার থেকে আসছে, বয়লার থেকে হাই ভেলোসিটিতে আসতেছে ঢুকতেছে,
এবং তারপরে কোথায় টারবাইন ব্লেডে যাচ্ছে, টারবাইন ব্লেড গুলা দেখো ছবি দিয়ে আঁকিয়েছে। টারবাইন ব্লেডের উপর কাজ করার পরে আমার কি হচ্ছে, এটা কনস্ট্যান্ট প্রেসারে বেরিয়ে চলে যাচ্ছে উইথ, এবং ভেলোসিটি দেখো আস্তে আস্তে ফল করছে। এটা বোঝানোর জন্য এখানে করেছে, তুমি এটা আলাদা করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে বোঝানোর জন্য তোমাকে এখানে দিয়ে। একইভাবে আমরা যদি দেখি যে এগুলো এখন হয়তো বুঝবা না, যে একটা ব্লেডের উপর কিভাবে প্রেসারটা কাজ করে সেটা বোঝানোর জন্যই দেখো দিয়েছে, নজল থেকে আসতেছে, ব্লেডের উপর ঢুকতেছে, ব্লেড থেকে আবার দেখো কাজ করার পরে বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে দেখো এইটা হচ্ছে এই ভেলোসিটিতে ঢুকছে আর এই ভেলোসিটিতে সে বেরিয়ে চলে যাচ্ছে, আউটলেট ভেলোসিটি ট্রায়াঙ্গেল। তাহলে এখানে একটা ভেলোসিটি ট্রায়াঙ্গেল তৈরি করেছে, এখানে একটা ভেলোসিটি, আর এখানে যে ভেলোসিটি হচ্ছে টারবাইনের ব্লেডের ভেলোসিটি, এটাকে বোঝানোর জন্য তোমাদের করছে। তো যাই হোক, খালি ছবিটা দেখে রাখো, এখন তুমি পারবে না, এটা তোমাদের থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে উঠলে এগুলা আরো ডিটেলস পড়ানো হবে, এখন খালি জানার জন্য তোমার। একইভাবে আমরা যদি চলে যাই এতে রিয়াকশন টারবাইনে, স্যার এটা কি যতটুকু পড়া যায় এটুকুই পড়তে হবে? হ্যাঁ, এবার রিয়াকশনটা যাই, ওইখানে ওইটুকু পড়লাম, এরপর আরো একটু পড়বা, আমি একটু দেখিয়ে দিই, আগে রিয়াকশনটা দেখে আসি, আসার পরে তখন আমি আবার তাই কার্ভটা করবো না, যে কার্ভটা এইমাত্র দেখলাম? এই কার্ডটা তোমাকে এমনি দেখার জন্য, বোঝার জন্য আমি বললাম, আগের কার্ডটা পড়তে হবে, প্রথমটা যেটা বললাম ভেলোসিটি এবং এরটা সেটা পড়তে হবে। প্রেসারের। আচ্ছা। এই চ্যাপ্টারে তোমার রিয়াকশনটাকে এখানে রাখে নাই, পরের চ্যাপ্টারে নিয়ে গেছে। আমি এখানে আর একটা জায়গায় তোমাকে আমি একটু বুঝিয়ে দিই, আমি ওই জায়গায় চলে যাব, ওটাকে পরের চ্যাপ্টারে রেখেছি। দেখো এখানে আর একটা জিনিস শিখে রাখবা এবং এটা লাগবে, আমি জায়গাটা একটু দেখিয়ে দিই। তোমরা তো স্টিম টারবাইনের ক্লাসিফিকেশন দেখলাম, আর ইম্পালস, এখানে ক্লাসিফিকেশন, এখানে ইম্পালস টারবাইনের ব্লেড রানার কি করে, ডি লেভেল টারবাইন কি করে কাজ করে, এবং তার মেন কয়েকটা কম্পোনেন্টের নাম শিখলাম, এবং প্রেসার, ভেলোসিটি, ইম্পালস টারবাইনের কিরকম হয়, স্যার কম্পোনেন্টের বর্ণনাগুলো পড়তে হবে কি স্যার? হ্যাঁ, এটা কিভাবে ওয়ার্ক করে, ডি লেভেল ইম্পালস টারবাইনের কম্পোনেন্ট গুলোর বর্ণনা করতে হবে কি এই তো স্যার? দেওয়াই আছে এখানে, এটা তো একেবারে 2 লাইনের কথা। তুমি যদি ওই জিনিসগুলো চিনো তাহলে এমনি নিজেই লিখতে পারবে, নজলটা কি করতেছে, রানারটা কি করতেছে, আর এখানে তোমার কেসিংটা কি কাজ করতেছে, এই তো তাদের কথাগুলো বললেই তো তাদের কম্পোনেন্টের কাজ হয়ে গেল। আর এখানে দেখো 4 লাইনে আছে, ওইটাকেই আবার ছবি দিয়ে বর্ণনা করেছে, সেই কথাটা লিখে দাও আছে, যে কথাগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম সেটাই তোমাকে ল্যাঙ্গুয়েজে লিখছে 1 2 3 4 আর 4.5 লাইনে লেখা আছে। এখন এখান থেকে একটা জিনিস তোমরা সরাসরি মাথায় রাখো বা সরাসরি এটা জেনে নাও, সেটা হচ্ছে এই যে পাওয়ার প্রডিউসড বাই অ্যান ইম্পালস টারবাইন, কি করে পাওয়ারটা প্রডিউস করে, এটা ফর্মুলাটা কি, তুমি যদি এতটুকু নাও জানো তাহলে আমার মনে হয় যে এখানে পাওয়ার প্রডিউসডের এইটুকু ফর্মুলা যদি তুমি একটু জেনে রাখো তাহলেও হবে, যে হাউ টু ফাইন্ড আউট দ্য পাওয়ার অফ এ টারবাইন। এইখানে পাওয়ার বাইর করার এই ফর্মুলাটুকু একটু জেনে রাখো, তাহলে আমার মনে হয় অনেকখানি তোমরা পারবে। খালি ফর্মুলাটাই জেনে রাখো তাহলে হবে। এটা ডিডাকশন কি করে করছে, এটা এত দূর জানার দরকার নাই তোমাদের, কারণ এটা করতে গেলে তোমাকে এই ছবিটা জানতে হবে, বুঝতে হবে। তাহলে এই ছবিটা যদি না বুঝো তাহলে তুমি পারবে না, তুমি খালি ফর্মুলাটা জেনে রাখো, যে হাউ টু ফাইন্ড আউট দ্য পাওয়ার, কি করে ডেরিভেশন লাগবে না, শুধু ফর্মুলা পড়বো, ফর্মুলাটা পাওয়ার একটু প্রডিউস জেনে রাখো, এটাই শুধু আমি বলবো এখন, কারণ এগুলো তুমি ডিডাকশন গুলো তোমরা উপরে ক্লাসে যখন যাবে তখন তোমাদের শেখানো হবে। কারণ এখন এটা করতে গেলে তোমাকে এই কার্ডটা আগে বুঝতে হবে, এই কার্ডটা বুঝতে গেলে তোমাকে এই কার্ডটা বুঝতে হবে, তার মানে হচ্ছে 22-3 বুঝতে হবে, 22-3 থেকে তৈরি করা হচ্ছে এই যে 22-4, এই 22-4 থেকে বের করা হয়েছে তোমার এখান থেকে পাওয়ার কতটুকু কিভাবে বের করবো, তাই তো? তাহলে তোমার এত দূর করতে গেলে তোমার জন্য অনেক অসুবিধা তোমার বুঝতে, তোমরা শুধু পাওয়ারের ফর্মুলাটা একটু শিখে রাখো, যে যদি কোনো প্রবলেম থাকে তাহলে এখানে জানো এই ফর্মুলাটা ব্যবহার করে তুমি ভ্যালুটা বাইর করতে পারো। আমরা এখন এখান থেকে রিয়াকশন টারবাইনে চলে যাই। রিয়াকশন টারবাইনটা হচ্ছে পরের চ্যাপ্টারে চলে গেছে, এখানে চ্যাপ্টার আলাদা করে দিয়েছে।
স্যার এই ইম্পালস টারবাইনের চ্যাপ্টার তাহলে শেষ? হ্যাঁ, আর এবার দেখো ওটারই অংশটা যেটা রিয়াকশন টারবাইন। এখানে দেখো বলছে ইন রিয়াকশন টারবাইন the steam enters the wheel under pressure and flows over the blades. The steam while gliding propels the blades and make them to move. As a matter of fact, that the turbine runner is rotated by the reactive force of steam jet. The backward motion of the blades is similar to the recoil of a gun. It may be noted that an absolute reaction turbine is rarely used in actual practice. ওখানে যেমন ডি লেভেল টারবাইন, এখানে সেটা কি বলা হচ্ছে পার্সনস রিয়াকশন টারবাইন। ওখানকার ইম্পালস টারবাইনটা যে নামে পরিচিত সেটা হচ্ছে ডি লেভেল টারবাইন, আর এখানে দেখো পার্সনস রিয়াকশন টারবাইন হিসেবে পরিচিত। এখানে পার্সনস রিয়াকশন টারবাইনের দেখো একটা ছবি দিয়েছে, এখানেও দেখো কি কি আছে, এখানেও কেসিং আছে, গ্লাইড মেকানিজম আছে, গাইড মেকানিজম আছে। গাইড মেকানিজমের আবার দুই রকম বলেছে, টারবাইন রানার দেওয়া আছে, ড্রাফট টিউব দেওয়া আছে। দেখো তাহলে এখানে কয়েকটা জিনিস দেওয়া আছে। কেসিং তো আগের মতোই কেসিং এ হবে, একটা ঢাকনা বা কভার। গাইড ভেন মেকানিজম হচ্ছে এই যে স্টিমটা যাবে ভিতরে, এটাকে কে গাইড করে নিয়ে যাবে, সেটা গাইড করার জন্য একটা গাইড মেকানিজম দেওয়া আছে। বলতে ইট ইজ এ মেকানিজম মেড আপ উইথ দ্য হেল্প টু গাইড ব্লেডস ইন দ্য ফর্ম অফ এ হুইল। এটা অনেকটা হুইলের মতোই দেখতে মনে হবে, কিন্তু এটা গাইড করছে। Wheel is generally fixed to the casing. That is why the guide blades are also called the fixed blades. The guide blades are properly designed in order to কি কারণে গাইড ব্লেড গুলোকে ঠিক মতো ডিজাইন করতে হবে, allow the steam to enter the runner without shock. This is done by keeping the relative velocity at inlet of the runner tangential to the blade angle. Allow the required quantity of steam to enter the turbine. This is done by adjusting the opening of the blades. দেখো বলতেছে যে গাইড মেকানিজমটা কি বলা হচ্ছে, অনেকটা গাইড মেকানিজমকে বলা হয় ফিক্সড ব্লেড। এরা ঘুরে না, কিন্তু এরা শুধু গাইড করে, স্টিমটাকে ঢুকতে গাইড করে, যে যাতে প্রপারলি আমার রানার ব্লেডের উপর দিয়ে ওয়ার্ক করতে পারে এবং এগুলোকে প্রপারলি ঘুরাতে পারে। বলতেছে যে এটা কেন করবা, এখানে দুটো পয়েন্ট বলে দিয়েছি এ আর বি তে। অ্যালাউ দ্য স্টিম টু এন্টার দ্য রানার উইদাউট শক, মানে আগেই যদি শক খেয়ে যায় সে তাহলে কি হবে, তার স্পিড তার ভেলোসিটি কমে যাবে, যেটা যাতে না হয়, উইদাউট শকিং এ সে যাতে ঢুকতে পারে। আর রিকোয়ার্ড স্টিম টু এন্টার দ্য টারবাইন, এবং সেটা টারবাইনে যাতে প্রপারলি ঢুকতে পারে, তাতে ওপেনিংটা প্রপার অ্যাডজাস্ট করা। যেমন তোমার গাইড ব্লেডের ওপেনিং আর যদি এর ব্লেডের ওপেনিং দুটো দুই রকম হয়ে যায়, তাহলে যে কি হবে, সে শক খাবে, ধাক্কা খাবে, খেয়ে দেখা যাবে প্রপারলি কাজ করবে। তো এইভাবে দুটো গাইড মেকানিজম আমরা করব। গাইড মেকানিজমের কথা বলা হয়েছে। The guide blades may be opened or closed by rotating the regular shaft. বলতে সেটা ওপেন টাইপের হতে পারে, ক্লোজ টাইপেরও হতে পারে। এটা ডিপেন্ড করতেছে তোমার ডিজাইন শ্যাফটের সাথে এটাকে কি করে তুমি ডিজাইন করেছো। আর টারবাইন রানার বলতেই কোনটা, যে the runner of a person's turbine essentially consists of a runner of blades fixed to the shaft or rings depending upon the type of turbine. এটা কোন টাইপের টারবাইন তার উপর। এটাও কিন্তু ওই শ্যাফটের সাথে যেমন আগেরটাতে ব্লেড গুলো লাগানো ছিল একই রকম, এটা অনেকটা রিং এর মতো দেখতে হতে পারে, শ্যাফটের ব্লেডের মতো, ব্লেডের মতো হতে পারে। The blades fixed to the and leave the runner without shock, এটা যেন বেরোয়। এরপরে ড্রাফট টিউব আছে। এখানে দেখো যদি আমরা এই যে কথাগুলো বললাম, এটারও যদি প্রেসার এবং ভেলোসিটি ডায়াগ্রাম দেখো, তাহলে দেখতে কি হচ্ছে, এই মধ্যেটা হচ্ছে রোটর, এই যে শ্যাফটটা যেটা আমাদের এখানে দুই রকম আছে দেখো, একটা ফিক্সড ব্লেড আর একটা হচ্ছে মুভিং ব্লেড। ফিক্সড ব্লেডটা কার উপর লাগানো আছে, কেসিং এর সাথে দেখো আটকানো আছে, তাহলে কেসিং তো ফিক্সড, তাই না? যেমন টেবিল ফ্যানের সামনে যে ঢাকনাটা ওইটা কি ঘুরে কোনো সময়, নেটের যে ঢাকনাটা? না স্যার। না, তাহলে ওখানে যদি আমি কিছু লাগাই তাহলে কি হবে, ওটা ফিক্সড হয়ে থেকে যাবে না? জি স্যার। ওইটাই দেখো কেসিং এর সাথে লাগানো আছে ফিক্সড ব্লেড। উদ্দেশ্য কি, ওকে গাইড করা যাতে ও অন্য ডানে বামে কোথাও না যায়। আর দেখো মুভিং ব্লেডটা কার সাথে লাগানো আছে, রোটরের সাথে, যেটা ঘুরে, যে শ্যাফটটা ঘুরে তার সাথে। তাহলে আমরা দেখো কেসিংটা লাগানোর সাথে যেটা লাগাচ্ছি সেটা হচ্ছে ফিক্সড ব্লেড, আর শ্যাফটের সাথে যেটা আছে সেটা হচ্ছে দেখো মুভিং ব্লেড। তাহলে আমাদের এই মুভিং ব্লেড আর ব্লেড, তাহলে এখানে ব্লেড কিন্তু দুই রকম, একটা ফিক্সড ব্লেড আর একটা হচ্ছে মুভিং ব্লেড। এই রোটরের সাথে দেখো আমরা যদি এবার দেখি ফিক্সড ব্লেড আর মুভিং ব্লেড, এখন এখানেও আমাদের ওই ভেলোসিটি কার্ভ আর প্রেসার কার্ভ দেওয়া আছে। দেখো 1 2 3 4 প্রেসার দেখো, যখনই আমরা ফিক্সড ব্লেডে যাচ্ছি প্রেসার আস্তে আস্তে ফল করছে,
করার পর 2-3 রোটরে সেম থাকার পরে আবার ফল করে যাচ্ছে। আর ভেলোসিটি কার্ভ যখন ঢুকতেছে তারপরে দেখো ফিক্সড ব্লেডে যে আস্তে আস্তে বাড়তেছে, মুভিং ব্লেডে যে সমান, তারপরে দেখো মুভিং ব্লেডে ওয়ার্ক করার পর এক্সপান্ড করার পর আবার ভেলোসিটি কমে বেরিয়ে চলে আসতেছে। তাহলে আমরা যখন ফিক্সড ব্লেডে ঢুকতেছে তখন দেখো হাই ভেলোসিটিতে, এটা কাজ করার পর এক্সপান্ড করে এটাকে ঘোরানোর পরে আবার সে ওয়ার্ক করার পরে সে দেখো ভেলোসিটি ফল করে বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে এটাতে দেখা যাচ্ছে যে ফিক্সড ব্লেডে প্রেসার বেশি, ভেলোসিটি কম। আস্তে আস্তে যখন এটা রোটরে যাচ্ছে তখন এটার প্রেসার কমতেছে, ভেলোসিটি সর্বোচ্চ হাই হচ্ছে, দেন এটা কনস্ট্যান্ট প্রেসারে কাজ করা, ভেলোসিটিতে কাজ করার পরে আবার সে প্রেসার ফল করে যাচ্ছে আর ভেলোসিটিও ফল করছে, বাট এটা আউটপুট হিসাবে আমাদেরকে মুভিং ব্লেডটাকে রোটেট করিয়ে সে বেরিয়ে চলে যাচ্ছে। তো এই কথাটাই তোমাদের এখানে দেখো লিখে দেওয়া আছে, এই যে প্রেসার এন্ড স্যার। ভেলোসিটি স্টিম ইন এ রিঅ্যাকশন টারবাইন, এই কথাটুকুই লিখে দেওয়া আছে। স্যার হ্যাঁ, এখানে কি ফিক্সড ব্লেডটা তাহলে কি ওই নজলের মতো কাজ করতেছে আমাদের ইম্পালসে যে নজলটা যে কাজ করতো? নজল দিয়ে যাচ্ছে তোমার, কিন্তু এটা কি করছে, এটা গাইড করে মুভিং ব্লেডের মধ্যে যাতে প্রপারলি স্টিমটা যায় সেটাকে গাইড করছে। এটা একটা গাইড মেকানিজম, মানে প্রত্যেকটা ব্লেডের সামনে দেখো পাশাপাশি যদি আমরা এগুলোকে সাজাই তাহলে এখানে শেপটা কিরকম হবে, এখানে ফিক্সড ব্লেড, মুভিং ব্লেড, তারপরে আবার কি হবে আর একটা, এই পাশে কিন্তু দেখো ডান দিকে আর একটা ফিক্সড ব্লেড থাকতো, তারপরে আবার একটা মুভিং ব্লেড থাকতো, এরকম করে পুরো শেপটার মধ্যে এভাবে সাজানো। এখানে তো মাত্র দুটো ব্লেড দেখছো, ব্লেড তো অনেকগুলা। এই যে উপরের ছবিটাতে দেখো কতগুলা ব্লেড আছে চারিদিকে, তাহলে প্রত্যেকটার জন্য ঢুকার জন্য একটা করে গাইড ব্লেড আছে। দেখো গাইড গুলা করতেছে কি, গাইড গুলা ভিতরে ওকে যাতে প্রপারলি ঢুকে পরে রোটেট করাতে পারে সেই জন্য এখানে দেখো ব্যবস্থা করে। তাহলে এখানে স্টিমটা যেটা আসছে হাই ভেলোসিটিতে সেটা যাতে প্রপারলি গাইড করে মুভিং ব্লেডের উপর থ্রাস্ট অ্যাপ্লাই করতে পারে সেই কাজটা করা হচ্ছে আমাদের ফিক্সড ব্লেড দিয়ে মুভিং ব্লেডটাকে রোটেট করা। এরকম ধরো শ্যাফটের উপর অনেকগুলা ব্লেড লাগানো আছে, পর সাজানো আছে। এখন দেখো ইম্পালস এবং রিয়াকশনের মধ্যে একটা পার্থক্য দিয়ে দিয়েছে। তাহলে ইম্পালসে কি হলো, রিয়াকশনে কি হলো। এখানে দেখো ইম্পালসে বলছি স্টিম ফ্লোস থ্রু দ্য নোজলস এন্ড ইমপ্রিন্টস অন দ্য মুভিং ব্লেড। এখান থেকে স্টিম যেটা নোজল থেকে আসে সরাসরি যাচ্ছে মুভিং ব্লেডে, আর এখানে স্টিম ফার্স্ট থ্রুজ দ্য গাইড মেকানিজম দেন ফ্লোস টু দ্য মুভিং ব্লেড। এখানে কিন্তু সরাসরি যাচ্ছে না, এটা আগে গাইড মেকানিজমে যাচ্ছে, তারপরে এটা মুভিং ব্লেডে যাচ্ছে। Steam impinges on the buckets with kinetic energy. এখানে যখন হিট করছে তখন with kinetic energy. Steam glides over the moving vent with the pressure and kinetic energy. এখানে কিন্তু প্রেসার এবং কাইনেটিক এনার্জি দুটোই, আর এখানে অনলি শুধু মাত্র কাইনেটিক এনার্জি। Steam may or may not admitted over the whole circumference. বলতেছে যে স্টিমটা পুরোটাতে ঢুকতেও পারে নাও পারে, কারণ আমরা কাজটা দিচ্ছি নোজল দিয়ে শুধু ব্লেডের একটা জায়গাতে আঘাত করে ঘুরতে পারে। বলছি স্টিম মাস্ট বি অ্যাডমিটেড ওভার হোল সার্কামফারেন্সেস, কারণ এটা তো গাইড ব্লেড দিয়ে যাচ্ছে, তার মানে কি হচ্ছে এটা পুরোটাই যে ভিতরে ঘুরে বেরিয়ে আসতেছে। স্টিম প্রেসার রিমেন্স কনস্ট্যান্ট ডিউরিং ইটস ফ্লো থ্রু দ্য মুভিং ব্লেড। এখানে স্টিম প্রেসার আগেরটাতে দেখলে যে স্টিম প্রেসার মুভিং ব্লেডে যখন যাচ্ছে তখন কনস্ট্যান্ট, স্টিম প্রেসার ইজ রিডিউসড ডিউ টু ইটস ফ্লো থ্রু দ্য মুভিং ব্লেড, কিন্তু এখানে রিডিউসড হয়ে যাচ্ছে কারণ এক্সপান্ড করলে এটা রিডিউসড হচ্ছে। The relative velocity of steam while gliding over the blades remains constant. যখন ব্লেডের উপর গ্লাইড করতেছে এখানে কনস্ট্যান্ট থাকতেছে। কনস্ট্যান্ট কতক্ষণ বলছে, অ্যাসুমিং নো ফ্রিকশন, ফ্রিকশন না হয় তাহলেই, যদি কিছু ফ্রিকশন হয় তাহলে কিন্তু আবার কনস্ট্যান্ট থাকবে না। আমরা ধরেই নিচ্ছি যে নো ফ্রিকশন, যদি নো ফ্রিকশন থাকে তাহলে রিমেন্স কনস্ট্যান্ট। আর এখানে বলছে রিলেটিভ ভেলোসিটি অফ স্টিম while gliding over the moving blades increases, এখানে রিলেটিভ ভেলোসিটি কিন্তু ইনক্রিজ করে। যদি এখানে যদি নো ফ্রিকশন তুমি অ্যাসুমও করো তারপরেও বলছে এটা ইনক্রিজ করবে, কিন্তু এখানে কনস্ট্যান্ট থাকবে। এখানে ব্লেডস আর সিমেট্রিক্যাল, ব্লেডস আর নট সিমেট্রিক্যাল। এখানে সবগুলা ব্লেড কিন্তু সিমেট্রিক্যাল ইম্পালসে, কিন্তু এখানকার ব্লেড গুলো সিমেট্রিক্যাল না। The number of stages required are less for the same power developed. এখানে নাম্বার অফ স্টেজ রিকোয়ার্ড and mode of the same power developed. এখানে নাম্বার অফ স্টেজটা যেহেতু আমরা পড়িনি, এই 7 নম্বরটা একটু পরে বুঝতে পারবা। তো এখানে হচ্ছে নাম্বার অফ স্টেজের কথা বলা হয়েছে যে স্টেজ থাকলে কি হবে, না থাকলে কি হবে। তো এইখানে এইটুকু তোমরা পড়ো। আর এখানেও দেখো একই রকম ভাবে আমাদের ভেলোসিটি ট্রায়াঙ্গেল আঁকা আছে। ভেলোসিটি ট্রায়াঙ্গেল থেকে এখানেও কিন্তু আমাদের দেখো ভেলোসিটি ট্রায়াঙ্গেল রিঅ্যাকশন টারবাইনের আঁকা হয়েছে। ওখানেও যা আছে এখানেও তাই আছে, একই রকম, কিন্তু এখানকার জিনিসটা একটু ডিফারেন্ট। এখানেও দেখো পাওয়ার ডেভেলপমেন্টের একটা ফর্মুলা দেওয়া আছে, এটা
একটু পড়ে রাখো পাওয়ারটা কি করে বের করা। যদি ওই পাওয়ার দিয়ে ওই প্রথমে দেখবে এখানেও একটা দুটো প্রবলেম, ওখানেও একটা দুটো প্রবলেম, তোমরা প্রথমের 1-2 প্রবলেম যদি করো তাহলে বুঝতে পারবা যে তোমাদের এই যে ফর্মুলাটা কেন বললাম, এই ফর্মুলাটা দিয়ে দেখবা যে 1 বা 2 এর একটা করে প্রবলেম ওইখানে ফর্মুলা ইউজ করে করা আছে যে কেমন করে একটা টারবাইনের পাওয়ারটা ডেভেলপ করা হয়। তাহলে প্রত্যেকে কিন্তু দেখবা, ঠিক আছে? আর 1 বা 2 বলতে কি 23.1 আর 23.2 এই দুটো এক্সাম্পলের কথা বললাম? এখানে যেন এই চ্যাপ্টারে যেরকম দেখো প্রথমে একটা প্রবলেম আছে, ওখানেও কিন্তু এরকম 1-2 প্রবলেম, ওখানে প্রবলেম অনেকগুলো আছে, তুমি প্রথমে একটা শুধু প্রবলেম দেখো তাহলেই হবে। এই যে স্যার 23 প্রথম এর প্রবলেমে তো অনেকগুলো অ্যাঙ্গেল দিয়ে তারপরে স্যার বিভিন্ন জিনিস দিয়ে করা, কিন্তু স্যার পাওয়ারের ফর্মুলা তো একদম ডিরেক্ট। তাহলে তুমি পারবা না এখন, তাহলে থাক তোমাদের জন্য, কারণ ওই জন্য বললাম যে এই জিনিসটা করতে গেলে অনেক সমস্যা আছে, কারণ এটা হলো আরো ডিটেলস তোমাকে পড়াতে হবে। কারণ এই অ্যাঙ্গেল থেকে কি করে বের করতে হবে, এই অ্যাঙ্গেলটাই বা কি করে আসলো, এই ভেলোসিটি ট্রায়াঙ্গেলটা কি করে তুমি ড্র করলাম, এটা আগে জানতে হবে। এটা জানলে তাহলে তখন স্যার তুমি পারবা, তাহলে আমার মনে হয় প্রবলেম তোমরা পারবা না। তাহলে স্যার আমরা এই দুটো চ্যাপ্টারের সব ম্যাথ গুলো স্কিপ করে যাবো? এটা স্কিপ করে যাও, কারণ এখানে প্রবলেম তোমরা একটাতেও পারবা না। কারণ এটা পারলে তোমাদেরকে এই দুটো ফিগার না জানলে, এই ভেলোসিটি ট্রায়াঙ্গেল আমরা যদি না জানি, এই ভেলোসিটি ট্রায়াঙ্গেল না জানা থাকলে এই দুটো দেখো ফিগার, এই দুটোকে নিয়ে আসা হয়েছে। এই ছবিটাই দেখো, এই যে 3-এর যে ছবিটা, উপরে যে ট্রায়াঙ্গেল আর নিচে যে ট্রায়াঙ্গেল আছে, এই দুটো ট্রায়াঙ্গেলকে প্লেস করা হয়েছে এখানে, দিয়ে এটাকে বলা হচ্ছে কম্বাইন্ড ভেলোসিটি ট্রায়াঙ্গেল। কম্বাইন্ড ভেলোসিটি ট্রায়াঙ্গেল থেকে তখন তুমি পাওয়ার পাবে। এটা ঢোকার সময় কোন ভেলোসিটিতে ঢুকলো, ব্লেডে কাজ করার পর বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে আউটলেট ভেলোসিটি, এটা হচ্ছে ইনলেট ভেলোসিটি ট্রায়াঙ্গেল। এই দুটোকে আবার একসাথে যখন বসাই দিবা তখন আসবে কম্বাইন্ড ভেলোসিটি ট্রায়াঙ্গেল। এই কম্বাইন্ড ভেলোসিটি ট্রায়াঙ্গেল থেকে তখন এগুলো বের করতে হবে। যাই হোক, এটা পারবা না এখন, এটা 4th ইয়ারের জন্য রেখে দাও, বা 3rd ইয়ারে যখন আমরা সেকেন্ড ইয়ারে ফ্লুইড মেকানিক্স পড়াবে তখন এগুলো। স্যার এই চ্যাপ্টারে শুধু পাওয়ারের ফর্মুলাটা মনে রাখবো স্যার। পাওয়ারের ফর্মুলা যদি একটু বলে যে হাউ ইউ ফাইন্ড আউট দ্য পাওয়ার, তখন ওই ফর্মুলাটা যাতে লিখতে পারো যে এই ফর্মুলা ইউজ করে আমরা পাওয়ার বের করি। আর তাহলে কি হলো, তাহলে আমরা স্টিম টারবাইনের ক্লাসিফিকেশন কি করে ক্লাসিফাই করলাম। এরপরে আমরা পড়লাম কি যে স্টিম টারবাইন অ্যাকর্ডিং টু মাস ফ্লো অনুযায়ী 2 ভাগে ভাগ করলাম, যেটা অ্যাকর্ডিং টু দ্য মোড অফ স্টিম রিঅ্যাকশন, সেটা দিকে কি করলাম আমরা, ইম্পালস টারবাইন এবং রিঅ্যাকশন টারবাইন। ইম্পালস টারবাইন আমাদের ডিড লেভেল টারবাইন, তার কম্পোনেন্ট গুলো, তার ফাংশন এবং তার ভেলোসিটি, প্রেসার এবং ভেলোসিটি ট্রায়াঙ্গেলটা দেখলাম। একইভাবে আমরা রিঅ্যাকশন টারবাইন, এখানে রিঅ্যাকশন টারবাইনের নামকরণ হচ্ছে পার্সেন্স রিঅ্যাকশন টারবাইন, এবং এরও কম্পোনেন্ট গুলো এবং এরও প্রেসার এবং ভেলোসিটি ট্রায়াঙ্গেলটা আমরা দেখি। এই যে এখানে যেটা দেখো যে 23-এর 2, ওখানেও যেরকম 22-এর 1 আর 2 আছে, এখানেও 23-এর 1 আর 2 আছে। তাহলে এই ট্রায়াঙ্গেল এটা লাগবে আর ওখানে ওইটা লাগবে। যখন তোমরা এইটা বলবা তখন কিন্তু এই ছবিটা আঁকেন 23-এর 2 আর ওখানে 22-এর 2। ঠিক আছে? আর কারো কোনো জিজ্ঞাসা? স্যার কোন ছবিগুলো আরেকবার একটু বলবেন? যেমন ধরো এই চ্যাপ্টারে তুমি কি কি পড়লা, স্টিম টারবাইন কাকে বলে, তাই তো? জি স্যার। এর মেন দুটো পার্টসের নাম ছিল, কি করলাম আমরা, নজল আর ব্লেডের কথা বললাম। এরপরে আসলাম এটাকে হাউ ক্যান ক্লাসিফাই, কি করে ক্লাসিফাই করো, ক্লাসিফাই কয়টা ওয়ে, 5টা ভাবে আমরা ক্লাসিফাই করেছি, তাই না? জি স্যার। বললাম অ্যাকর্ডিং টু দ্য মোড অফ স্টিম অ্যাকশন, according to the direction of steam flow, according to the exhaust condition of the steam, according to the pressure of steam, or according to the number of stage। এই 5 ভাবে ভাগ করেছি, তাই না? এটা পড়লাম। এরপরে আমরা ইম্পালস টারবাইন দেখলাম। ইম্পালস টারবাইন কে আমরা কি নামে পরিচিত, ডি লেভেল ইম্পালস টারবাইন। তার কম্পোনেন্ট গুলো নজল, রানার এবং ব্লেড এবং কেসিং। আর তার সাথে কি দেখলাম আমরা, প্রেসার এবং ভেলোসিটি ট্রায়াঙ্গেলটা কিরকম হয়, তাই না? একইভাবে রিঅ্যাকশন টারবাইনের কম্পোনেন্ট কয়টা, এবং এখানেও প্রেসার এবং ভেলোসিটি ট্রায়াঙ্গেলটা দেখলাম। এটাই হচ্ছে ট্রায়াঙ্গেলটা আঁকার সময় কি রোটর কেসিং এগুলো আঁকতে হবে স্যার, নাকি খালি হ্যাঁ, গ্রাফটা এখানে দিলেই হবে? এইটুকু যা আছে এইটুকু পুরোটাই, কারণ ফিক্সড ব্লেডের কিরকম দেখতে, এখানে তো তোমাদের
লাইন ডায়াগ্রাম দিয়েছে, কিন্তু এটা দেখতে কিরকম এইভাবে আছে, ফিক্সড ব্লেড গুলো এইভাবে আছে। আর এই ফিক্সড ব্লেড দিয়ে স্টিমটা ঢুকার পরে দেখো এটাকে গাইড করে রোটর মুভিং ব্লেড দিয়ে বের করে দিচ্ছে। প্রপারটা দেখো প্রত্যেকটা কিন্তু গাইড করে নিয়ে যাচ্ছে, প্রত্যেকের সাথে গাইড করে বের করছে। তাহলে এখান থেকে যা ছবি তোমার এখানে দেওয়া আছে পুরোটাই আঁকবে। এটা তো খুব একটা কঠিন ছবি না, এটা তো মানে লাইন ডায়াগ্রাম, এটা হার্ডলি 1 মিনিটের কাজ। যদি তুমি প্র্যাকটিস করো, না করলে তো তুমি ভুলে যাবা, যে এটা বলবো যে ব্লেডের ডিরেকশন কোন দিকে ছিল স্যার মনে নাই, প্রেসার ভেলোসিটিটা কোথায় বাড়ছে কোথায় কমতেছে মনে নাই। তাহলে এগুলা তোমাকে লিখে পড়তে হবে, পড়ার সময় ডানের দিকে ছবিতে মিলাতে হবে যে হ্যাঁ এখানে কোথায় বেশির কথা বলেছে, তাহলে বেশিটা কোথায়, কমছে কোথায়, কোন জায়গায় কনস্ট্যান্ট আছে, সেই কনস্ট্যান্ট গুলো দেখে বাইর করতে হবে। একই রকম ভাবে এখানেও যেমন রিয়াকশন টারবাইনে দেখলাম, ওখানেও ইম্পালস টারবাইনে দেখলাম, একই জিনিস দুই জায়গায় দুই রকম ভাবে মনে রাখতে হবে, ইম্পালসের ক্ষেত্রে, রিয়াকশনের ক্ষেত্রে। তোমাদের আজকের উপস্থিতি অনেক কম, 158, তার মানে আমাকে ধরে তার মানে 157 আছো তোমরা। তাহলে আগামী ক্লাসে কি কি হবে, তোমাদের সাথে কি কথা হলো? স্যার আমি আমাদের ওরা স্যার এক্সাম দিতে রাজি। স্যার আপনি যদি এখন একটু কনসিডার করতেন আমাদের জন্য স্যার একটু সুবিধা হতো আর কি স্যার। স্যার এ সেকশনে স্যার নেক্সট উইকে 4টা সিটি আছে, মেবি বি সেকশনও সি সেকশনও স্যার। এক উইকে স্যার 5টা সিটি দেওয়া স্যার অনেক টাফ হয়ে যায় স্যার আমাদের উপর। তার উপর স্যার আবার ল্যাব আছে, প্রত্যেকটা ল্যাবেও অনেক হচ্ছে, আবার স্যার অ্যাসাইনমেন্ট আছে বেশ কয়েকটা। জি স্যার দিতে হবে। জি স্যার। স্যার একটা স্যার কোশ্চেন ছিল স্যার অ্যাসাইনমেন্ট ব্যাপারে। স্যার এনার্জি এর যে স্যার আমাদেরকে ফিগারটা প্রোভাইড করা হয়েছে, ওই ফিগারটা স্যার একটা অস্পষ্ট স্যার, ওটাতে মানে বক্সের মধ্যে যে লেখাগুলো আছে স্যার ওগুলো ক্লিয়ার না ঠিক। ঠিক আছে, তুমি অন্তত না পারলে তুমি তোমার মতো করে দিবা, যেটুকু যেটা স্পষ্ট সেটুকু দিবা, যেটা অস্পষ্ট সেটা লিখবা না। আচ্ছা স্যার। স্যার একটা কথা ছিল স্যার। বলো, একটা কেন হাজারটা বলতে স্যার থাকো। স্যার আপনি যখন যে রুয়েটে আমাদেরকে আইসি ইঞ্জিন করাইছিলেন, তখন মানে লুব্রিকেশনটা আপনি শুধু মানে হালকা ধারণা দিয়েছিলেন, ওখানে বইয়ে 5টা পয়েন্ট ছিল ওগুলা পড়াইছেন, কিন্তু নিচে ফিগার দিয়ে অনেক মানে বিস্তৃত বর্ণনা আছে, ওগুলা পড়ান নেই। এখন কি সিটির জন্য ওটা ওই মানে ফিগার সহ ওই বর্ণনাটা কি পড়তে হবে? অন্য সেকশনে কি করেছি, সব সেকশনে কি একই রকম করেছি কিনা? এখন এতদিন পরে তো আমারও মনে নাই যে কিভাবে পড়িয়েছি, যদি আমার মনে থাকতো তাহলে আমি বলতে পারতাম। স্যার এখন তো একটু টাইম ছিল, স্যার আপনি কি এখন চ্যাপ্টারটা দেখে তাহলে আমাদেরকে বলে দিবেন? জি স্যার, একটু দেখে বলে দিলে আমরা দাগায় নিতে পারতাম। জি স্যার, আমরা একটু স্যার প্রথম থেকে মার্ক করে নিই, কারণ স্যার একটা উইক তো ওর মধ্যে পুরোটা পড়তে প্রবলেম হবে। একদিন পড়ো নাই কেন, সেটাই তো কথা আমার। স্যার পড়েছি, কিন্তু স্যার রিভিশন করতে হবে। তার এই যে এই উইকে স্যার অনেকগুলো সিটি, 5টা মোট। ওভাবে তোমার যেটা যেদিন সেদিন সেটাই করে নিতে হবে। দেখো তোমাদের আইসি ইঞ্জিনের আমি যেটা তোমাদের সাথে বললাম, আমি আবার আরেকবার বলতেছি, স্টিম ইঞ্জিন নাকি আইসি ইঞ্জিনের আমরা কি করেছি, ফার্স্ট হচ্ছে আইসি ইঞ্জিন কাকে বলে মানে তার ডেফিনিশন, তারপরে ছিল কি ক্লাসিফিকেশন, তাই না? ক্লাসিফিকেশন কি করে করি, হাউ উই ক্যান ক্লাসিফাই। এখানে দেখো প্রায় 11টা পয়েন্ট দেওয়া আছে, প্রত্যেকটা পয়েন্টের আবার ভাগ করা আছে। বলছে অ্যাকর্ডিং টু টাইপ অফ ফুয়েল ইউজ বললে আমরা কি দেখো পেট্রোল, ডিজেল, অয়েল অথবা গ্যাস ইঞ্জিন, এরকম করে আমরা 11টা ভাবে ভাগ করেছি। মানে নট অনলি যে ক্লাসিফিকেশন না, আমরা কি করে ক্লাসিফাই করি সেটাকে আমরা করেছি। এরপরে আইসি ইঞ্জিন ছিল, একটা ফিগার দেওয়া আছে না? জি স্যার। মেন দেখো প্রত্যেকটা কম্পোনেন্ট লেখা আছে এবং প্রত্যেকটা ফাংশন আর কোনটা কাজ, পাশে দেখো প্রায় 8টা মেন কম্পোনেন্ট লিখে দেওয়া আছে তোমাদের। সিলিন্ডার, সিলিন্ডার হেড, পিস্টন, পিস্টন রিং, কানেক্টিং রড, ক্র্যাঙ্কশ্যাফট, ক্র্যাঙ্ককেস, বাই হুইল, এবং প্রত্যেকের কি কাজ সেটা বলে দেওয়া আছে। এরপরে আসো দেখো সিকোয়েন্স অফ অপারেশন ইন এ সাইকেল।
স্যার ওয়ার্কিং এই ফিগারটা কি আমাদের প্র্যাকটিস করতে হবে, এই যে আইসি ইঞ্জিনের যে মেইন কম্পোনেন্টস এর বড় একটা ডায়াগ্রাম? না, এখানে তোমাকে দুই রকম জান, ফাইনাল পরীক্ষাতে যদি বলে যে কোনো ফাংশন গুলা লিখতে বলে, তখন কিন্তু তোমাকে ছবি দিয়েই বলতে হবে। তোমাদের বারবার করে একটা বলছি যে ইঞ্জিনিয়ারিং এ পড়ার জন্য ছবি মাস্ট। তুমি যত বেশি ছবি এঁকে অ্যান্সার করবা, তোমার উত্তরটা তত বেশি সুন্দর হবে। আজকে হবে কি হবে না এটা তুমি নিজেই ভালো বুঝবা। কারণ হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং এ তোমার ছবি কিন্তু অর্ধেক কথা বলে দিবে। তোমার তুমি ছবিটাকে যদি সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারো, তাহলে দেখা যাচ্ছে যে কোনটা কোন কম্পোনেন্ট তুমি বুঝেছো। আর তুমি যদি দেখা যাচ্ছে যে পিস্টনের জায়গায় ওটা কি ক্র্যাঙ্কশ্যাফট বানালাম, তাহলে কি হবে যে তুমি বুঝো নাই বলে তুমি ওখানে ওইভাবে রেখেছো। তারপরে আমাদের কি ছিল, সিকোয়েন্স অফ অপারেশন। আমাদের সিকোয়েন্স অফ অপারেশন কি কি ছিল? সাকশন, কম্প্রেশন, এক্সপানশন, এক্সজস্ট, চারটা দিয়ে একটা সাইকেল কমপ্লিট করা ছিল। এটা আমি সুন্দর করে ক্লাসে দেখো অ্যারো দিয়ে 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 বুঝিয়েছি তোমাদের। যে চারটা স্ট্রোক কি করে সিকোয়েন্স অফ অপারেশন করা হয়। এর সাথে আমাদের ছিল 2 স্ট্রোক এবং 4 স্ট্রোক ইঞ্জিনের কথা ছিল, এবং তাদের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ ছিল। তারপরে দেখো তোমাদের আমি ভালভ টাইমিং ডায়াগ্রাম শিখিয়েছি। ভালভ টাইমিং ডায়াগ্রাম কি ছিল? থিওরিটিক্যালটা ছিল যে 4 স্ট্রোক সাইকেল ইঞ্জিনের জন্য থিওরিটিক্যাল ভালভ টাইমিং ডায়াগ্রাম কেমন হয়, আর 2 স্ট্রোকের জন্য ভালভ টাইমিং ডায়াগ্রাম কেমন হয়, যেটা দেখো 26-2 এবং 26-3 দেওয়া আছে তোমাদের বইয়ে। কি তোমরা কি দেখতে বই আছে তোমাদের কাছে, না আমি এখানে ছবিতে যাব? আচ্ছা, আমি আমার এখান থেকে যাই তাহলেই হবে। স্যার এই যে ভালভ টাইমিং ডায়াগ্রাম, তারপরে ইন্ডিকেটর ডায়াগ্রাম, এই ডায়াগ্রাম গুলো কি স্যার আমাদের ল্যাব কুইজের জন্য লাগবে, নাকি স্যার শুধু আমরা ল্যাবের এক্সপেরিমেন্টে যা যা করেছি সেগুলো পড়লেই হবে? ল্যাবের জন্য যা করেছো সেটাই লাগবে এখানে, এটা ওখানে ল্যাবে লাগবে না। ওকে স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ স্যার আমাদের যে কুইজটা হবে সামনে, ওটা কিভাবে হবে? আমরা তো ওটার বিষয়ে কোনো কিছু জানি না সঠিকভাবে, মানে কিভাবে নেওয়া হবে পরীক্ষাটা? প্র্যাকটিক্যালের কুইজ। জি স্যার। প্র্যাকটিক্যাল তুমি কি করলা? তুমি যে 5টা করেছো তার উপরই তোমাকে প্রশ্নগুলো দেওয়া হবে। মানে স্যার ওইটা কি আমাদের অনলাইনে ভাইবা টাইপ হবে, নাকি ওটা লিখে আমাদের জমা দিতে হবে? 2 রকম হবে। একটা যদি তোমার ভাইবার কথা বলা হয় তাহলে ভাইবাই হবে প্রত্যেকে। আমরা 3 মিনিট বা 4 মিনিট করে সময় দিয়ে দেবো, রোল ওয়াইজ বলে দেব এই সময়ের মধ্যে এই রোল ওয়ালাগুলা, এবং তাদেরকে ওই ডিউ টাইমে উপস্থিত হতে হবে আমাদের সামনে। তোমাদেরকে আমরা যে প্রশ্ন করব তার উত্তর দিতে হবে। আর যেটা যদি কুইজ নেওয়া হয় তাহলে কিছু প্রশ্ন দিয়ে দেওয়া হবে, সেই প্রশ্নগুলো অ্যান্সার করে একটা টাইম দেওয়া হবে, সেই টাইমের মধ্যে তোমাকে জমা দিয়ে দিতে হবে। জি স্যার, ধন্যবাদ। স্যার আমরা যে ল্যাবে দেখে দেখে যে স্যার বড় বড় ডায়াগ্রাম গুলো করতাম স্টাডি এগুলো করার সময়, ওই সব তো স্যার এখন আসবে না, যে যদি কুইজ হয় লিখিত তোমাকে হবে? কোনো ছবি আঁকতে দেওয়া হবে না ওখান থেকে, তোমাকে দিবে ওই ছবিগুলো থেকে তুমি কি বুঝেছো। ও মানে স্যার এক্সপেরিমেন্টারি থিওরি টুকু? হ্যাঁ, তোমার ওখানে যে থিওরি গুলা সম্পর্কে তোমাকে কিছু প্রশ্ন হবে এবং রিলেটেড কিছু থিওরি তোমাকে ধরা হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। এই যে যেমন ধরো ভালভ টাইমিং ডায়াগ্রাম 4 স্ট্রোকের কেমন হয়, এই যে 26-2 আর এই 26-3 হচ্ছে এটা 2 স্ট্রোকের ক্ষেত্রে। দেখো এগুলো তোমাদের বুঝিয়েছি। এখন ওখান থেকে যদি 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন হয় তাহলে তার ফাংশনটা কেমন, দেখো এখানে আমরা 4টা ছবি দিয়ে যেভাবে আছে, সাকশন, কম্প্রেশন, এক্সপানশন, এক্সজস্ট আমরা তোমাদের বুঝিয়েছি। এবং এখান থেকে দেখো অ্যাকচুয়াল ইন্ডিকেটর ডায়াগ্রাম, যেটাকে অনেক সময় বুঝার ভুলের কারণে তোমরা বুঝো না। ইন্ডিকেটর ডায়াগ্রাম বা প্রেসার ভলিউম ডায়াগ্রাম বা পিভি ডায়াগ্রাম একই জিনিস। অ্যাকচুয়াল ইন্ডিকেটর ডায়াগ্রাম যেটাকে বলতেছি সেটাই হচ্ছে তোমার পিভি ডায়াগ্রাম, সেটাই হচ্ছে অ্যাকচুয়াল ইন্ডিকেটর ডায়াগ্রাম বা প্রেসার ভলিউম ডায়াগ্রাম। এটা দেখো তোমাদের বুঝিয়েছি।
এটা হচ্ছে ফর পেট্রোল ইঞ্জিনের জন্য। এটাই বুঝিয়েছি দেখো। এবার ভালভ টাইমিং ডায়াগ্রাম পেট্রোলের ক্ষেত্রে আমরা 26-2 যেটা দেখেছি সেটা তো ছিল থিওরিটিক্যাল, অ্যাকচুয়ালি কেমন হয়। দিস ইজ দ্য অ্যাকচুয়াল ভালভ টাইমিং ডায়াগ্রাম, যেটা হচ্ছে 26-6। এইটাই বেশি মনে রাখতে হবে, কারণ ওই প্রথমটা মনে রাখার কিছু নেই ওর মধ্যে, কিন্তু মনে রাখতে হবে এইটা, কারণ এই অ্যাঙ্গেল গুলা তোমার প্রপারলি প্লেস করতে হবে। কি হলো তোমাদের? তোমাদের যেটা দরকার সেটা নাও, অন্য কথা বলে সময় নষ্ট করবে না। তাহলে কি হলো 26-6 বুঝলা? এই 26-6 হচ্ছে তোমাদের পেট্রোল ইঞ্জিন, 4 স্ট্রোক সাইকেল পেট্রোল ইঞ্জিনের অ্যাকচুয়াল ভালভ টাইমিং ডায়াগ্রাম, মানে ভালভগুলা কখন ওপেন ক্লোজ হচ্ছে সেটা দেওয়া আছে। 4 স্ট্রোক ডিজেলের ক্ষেত্রেও দেখো ওয়ার্কিং প্রিন্সিপল দেওয়া আছে, তার এখানে অ্যাকচুয়াল ইন্ডিকেটর ডায়াগ্রাম, ভালভ মানে পিভি ডায়াগ্রাম, এবং এটারই ভালভ টাইমিং ডায়াগ্রাম দেখো এখানে দেওয়া। তাহলে এই ভালভ টাইমিং ডায়াগ্রাম এগুলো লাগবে তোমাদের, এটা থিওরিটিক্যালও লাগবে, প্র্যাকটিক্যালও লাগবে, এমনকি তোমাদের পরীক্ষার হলেও লাগতে পারে, এমনকি ক্লাস টেস্টেও দিয়ে দিতে পারে। এরপরে আমরা পেট্রোল ডিজেল ইঞ্জিনের পার্থক্য পড়েছি। আমরা 2 স্ট্রোক সাইকেল ইঞ্জিনের ওয়ার্কিং প্রিন্সিপল পড়েছি। তারপর আমরা দেখো স্কেভেঞ্জিং প্রসেস পড়েছি আইসি ইঞ্জিনের। স্কেভেঞ্জিং কি করে করা হয়, ডিফারেন্ট টাইপস দেখো এই ছবি দিয়েছি আমরা 26-16 আমরা পড়েছি স্কেভেঞ্জিং এর প্রসেস, এবং 3টা প্রসেসে করা হয় সেটা পড়েছি আমরা, ইউনিফ্লো, ক্রস ফ্লো, ইউনিফ্লো আর ব্যাক ফ্লো, এই 3টা পড়েছি। টু স্ট্রোকের জন্য কি ডায়াগ্রাম গুলো লাগবে না? হ্যাঁ, টু স্ট্রোকের জন্য যে টাইমিং ডায়াগ্রাম আর এইগুলো ডায়াগ্রাম গুলো কি লাগবে? একটা কথা বারবার বলতেছি, বারবার কেন তুমি একই প্রশ্ন করতেছো? তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে আসছো, তোমার জন্য প্রত্যেকটা প্রশ্নের উত্তরই তোমার ছবি মাস্ট। তোমার ছবি ছাড়া তোমার কথা ইনকমপ্লিট। এখানে যা কিছুই বর্ণনা করবা পাশে ছবি দিয়ে, ছবি আগে তারপরে তোমার কথা, কারণ ছবি ছাড়া তোমার কথা বলা যাবে না, কারণ বললে তুমি ইনকমপ্লিট ছবি থেকে যাবে কথাগুলো, কি হলো কোথায় গেল। আর এই ছবিতে দেখো ইউনিফ্লো লিখে দেয়, যদি বলো যে এইটাই হচ্ছে ইউনিফ্লো বা ক্রস ফ্লো, দেখো এমনি ছবি অর্ধেক কথা বলে দিবে যে এর ফ্লোটা কোন দিকে কিভাবে হচ্ছে। সুতরাং এই জিনিসগুলো মাস্ট। তারপরে দেখো ফুয়েলের রেটিং আমরা বলেছিলাম, অকটেন নাম্বার, সিটেন নাম্বার, অকটেন রেটিং, সিটেন রেটিং, আমরা এই জিনিসগুলো পড়েছি এবং বলেও দিলাম যে পেট্রোল পাম্পে কি বিক্রি হয়, অকটেন নাম্বার কি, সেগুলো কিন্তু আমরা আলোচনা করেছি। আমরা ইগনিশন সিস্টেম পড়ি নাই, ম্যাগনেটো সিস্টেম এগুলো পড়ি নাই আমরা। ফুয়েল ইনজেকশন সিস্টেম সম্ভবত মনে হয় পড়ানো হয়নি, কিন্তু কুলিং সিস্টেম পড়েছি, কি কারণে কুল করব, আইসি ইঞ্জিনকে কেন কুল করা হয় তার দেখো এখানে 6টা পয়েন্ট দেওয়া আছে, এটা পড়েছি। আর কুলিং সিস্টেম কয় রকম, 2 রকম বলেছি আমরা, এয়ার কুলিং আর ওয়াটার কুলিং আমরা বলেছি, এটাও দেখো ছবিটা দেখিয়েছিলাম তোমাদের। দুটোর মধ্যে এয়ার কুলিং ওয়াটার কুলিং এর মধ্যে পার্থক্য আছে। সুপার চার্জিং পড়িনি আমরা। লুব্রিকেশন সিস্টেম দেখো কয় রকম, কি কারণে করি, আর লুব্রিকেশন সিস্টেম কয় রকম, স্প্ল্যাশ লুব্রিকেশন সিস্টেম আর ফোর্স লুব্রিকেশন সিস্টেম, এই দুটো লুব্রিকেশন সিস্টেমের কথা বলেছি। এরপরে আমরা আর এগুলো স্যার লুব্রিকেশন কি তাহলে পুরাটাই পড়বো স্যার বইয়ে যা আছে? হ্যাঁ, দুটো পড়বা, দুটো সিস্টেম, কেন হোয়াট ইজ লুব্রিকেশন, কেন লুব্রিকেশন করি, আর এই যে 5টা পয়েন্ট, লুব্রিকেশন কয় রকম, স্প্ল্যাশ লুব্রিকেশন সিস্টেম আর একটা হচ্ছে ফোর্স লুব্রিকেশন সিস্টেম। এই তো আমরা আর এগুলো পড়ি নাই। আমরা এখানে যে পড়েছি দেখো, কার্বুরেটরের কথা বলেছি, স্পার্ক প্লাগের কথা বলেছি, ফুয়েল পাম্পের কথা বলেছি, ফুয়েল ইনজেক্টরের কথা বলেছি, এই কয়টা পড়েছি আবার। তাহলে এই জিনিসগুলো পড়বা সবাই। স্যার আরেকটা বিষয় জানার ছিল স্যার। বলো।
স্যার আমাদের যে ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম, স্যার ওখানে তো স্যার সামনে একটু থিওরি আর পিছনে একটু থিওরি পড়ানো ছিল স্যার। ওখানে তো অনেক ম্যাথ আছে স্যার, আমরা কি ম্যাথ গুলা দেখতে হবে স্যার এক্সামের জন্য পরে? কোন জায়গায় আবার যাই তাহলে আমারও তো এখন মনে নাই, একটু দেখে আসি, বলো। ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম। আমরা এয়ার রেফ্রিজারেশন সিস্টেমের কি কি পড়েছি? রেফ্রিজারেশন সাইকেল, ইউনিট অফ রেফ্রিজারেশন, টোন অফ রেফ্রিজারেশন, কোএফিসিয়েন্ট অফ রেফ্রিজারেশন। এখানে দুটো প্রবলেম ছিল, ডিফারেন্স বিটুইন হিট ইঞ্জিন, রেফ্রিজারেশন, হিট পাম্প পড়েছি না আমরা? জি স্যার। আচ্ছা, এবং সেগুলা সিওপি কেমন করে বের করি সেখানে দেখো 35-এর 1, 2, 3 প্রবলেম ছিল, 4 ছিল, 5 ছিল, 6 ছিল, কয়েকটা প্রবলেম ছিল, আমরা 7 পর্যন্ত প্রবলেম ছিল। এই প্রবলেম গুলো তো তখন করানোর কথা এবং করেওছো মনে হয় তোমরা। স্যার এটা তো করছি স্যার। স্যার নেক্সট অধ্যায়টা স্যার, এর পরে হ্যাঁ, যেটা। যাচ্ছি আমি, সেটাও যাই, তোমার পুরোটাই আমি তোমাকে বলে দিচ্ছি। স্যার এখান এবার থেকে কি রিভার্স কার্নোট সাইকেল আর হচ্ছে এই যে ব্রেটন সাইকেল এই দুটো করতে হবে না আপাতত? তোমাদের ওইখানে অত না করলেও হবে। রিভার্স কার্নোট সাইকেল আর ব্রেটন সাইকেল, এটা কিন্তু না হলেও তোমরা এতে কিন্তু অলরেডি করে ফেলছো, শেষ নালে কিন্তু করছো ওইখানে। আর ভেপার কম্প্রেশনের কি কি পড়েছিলাম আমরা? অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ পড়েছি, মেকানিজম অফ এ সিম্পল ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম পড়েছি না? জি স্যার। এই জায়গাটা পড়েছি। প্রেসার এনথালপি এগুলা পড়িনি আমরা, এই জিনিসগুলো একটু পড়িনি। আবার শেষ দিকে যে মনে হয় কিছু পড়েছি, শেষ দিকে কোনটা পড়েছি? প্রপার্টিজ অফ রেফ্রিজারেন্ট পড়েছি। কি কি রেফ্রিজারেন্ট কমনলি ইউজ করি সেটা পড়েছি, প্রপার্টিজ অফ রেফ্রিজারেন্ট পড়েছি, এই তো নাকি? জি স্যার। স্যার এটা চাইলে স্যার মাঝখানে যে ম্যাথ গুলো আছে স্যার এগুলো তো করতে হবে না? ম্যাথ করবা না, কিন্তু একেবারে সামনে যেটা আছে একটা দুটো, সেটা দেখবা যে তুমি যা পড়েছো তার সাথে যদি রিলেট থাকে তাহলে করবা। মানে যে ফর্মুলা গুলো দেওয়া আছে ওই ফর্মুলা দিয়ে তো আমরা ম্যাথ করা শিখিনি এই আচ্ছা, টপিকে। তাহলে পারবা না, তাহলে এটা দরকার নেই। স্যার তবে এয়ার কন্ডিশনিং এটাও একটু বলে দিবেন। হ্যাঁ, এয়ার কন্ডিশনিং এই একদিনে সব বললে তো কিছু মাথায় থাকবে না। স্যার আমরা দাগিয়ে রাখতেছি স্যার। স্যার আমরা সব দাগিয়ে রাখছি, তাহলে বলতে সুবিধা হবে। ওটা বইটাই দাগিয়ে ফেলো না, তাহলেই তো হয়। ঠিক আছে, যাই দেখি এবার তোমাদের এয়ার কন্ডিশনিং খুঁজে বের করি এখন আমি। স্যার আরেকটা জিনিস, স্যার সাইক্রোমেট্রিতে তো স্যার আপনি এনথালপি আমাদেরকে পড়াননি, তো স্যার এখানে এনথালপির